তো আপনাদের কি অবস্থা পড়াশোনা একটু বলেন দেখি। এখন পর্যন্ত যারা যে ক্লাসগুলো করেছেন মোট কি অবস্থা আপনাদের সকলের? স্যার ভালো। আপনাদের স্যার কি ম্যাথ ক্লাস? বিজ্ঞানটা একটু মানে পড়তে গেলে এখনো মাঝে মধ্যে একটু কেমন যেন লাগতেছে, এছাড়া বাকিগুলা মোটামুটি স্যার বোঝা যাচ্ছে সব। ম্যাথ ক্লাস কি শেষ হয়েছে আপনাদের? ম্যাথ ক্লাস কি উম, শেষ হয়েছে না আপনাদের স্যার সিলেবাসটা? আরো মনে হয় একটা ক্লাস বাকি আছে মনে হয় একটা। আচ্ছা, বিজ্ঞানের ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। বিজ্ঞানে আপনাদের তো নিশ্চয়ই কোয়েশ্চেন ব্যাংক কিনা আছে। বিজ্ঞানের থেকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিন্তু বেশ কয়েকটা কমন পড়ে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো শেষ করেন, প্লাস প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা কোয়েশ্চেনের নিচে ব্যাখ্যা থাকে যে কোন উত্তরটা কেন হয়েছে এবং বাকিগুলা কেন হয় নাই, ব্যাখ্যা সহ। যেমন প্রফেসর স্যার প্রশ্ন ব্যাংক কিনলেই দেখবেন জি। ব্যাখ্যা সহ উত্তর দেওয়া থাকে। তো এটা জি কিনলেও স্যার। কিন্তু বিজ্ঞানে অনেক একটা মানে বিজ্ঞানে কিন্তু প্রশ্ন রিপিট হয় এবং প্রশ্ন কমন পড়ে, তো বিজ্ঞানের ক্ষেত্রে এটা দেখতে পারেন। এবং অবশ্যই বিজ্ঞান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে বায়োলজি পার্টটা থেকে আর কি। তো এই পার্টটা ভালো করে দেখতে হবে। আপনাদেরকে তো নিশ্চয়ই তো স্যার ভাই বলবেই। টপিক বেসড স্যার টপিক বেসড শুধু এই যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক টাইপের এরকম কি কোনো ভালো কোয়েশ্চেন ব্যাংক আছে? একটু বলতে পারবেন থাকলে নাম, অধ্যায় কোনটা? অধ্যায় ভিত্তিক এটা আসলে আমি এই মুহূর্তে জানি না অধ্যায় ভিত্তিক আলাদা করে আছে কিনা। আমি অধ্যায় ভিত্তিকই পড়েছিলাম। যেমন ফিজিক্স অধ্যায়গুলো আলাদা করে পড়েছি, কেমিস্ট্রি আছে, এরপর হচ্ছে বায়োলজি আছে, এগুলো অধ্যায় ভিত্তিক পড়েছিলাম। অধ্যায় ভিত্তিক পড়লে ভালো হয়। আমার বিজ্ঞানের একটা নোট ছিল, ওই নোটটাও খুব কাজের ছিল, তবে আমি নোটটা একজনকে দিয়ে দিয়েছিলাম আর কি পরীক্ষা শেষ হওয়ার পর। তবে স্যার ওইটার আপাতত পিডিএফটা যদি একটু পাওয়া যেত। এখন এই মুহূর্তে আসলে বইগুলো নাই, আমি সবগুলো বই দিয়ে দিয়েছি তো। তৌহিদ ভাই যেটা পড়াচ্ছে পড়ে না, আর আমি যেটা বললাম প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ব্যাংক গুলো দেখেন। আজকে আমরা ক্লাসটা তাহলে শুরু করি। আপনাদের তো সংবিধানটা মানে জি বাকি স্যার। ছিল নাকি? জি স্যার। আচ্ছা, সংবিধান। সংবিধানের ব্যাপারে একটা জিনিস বলে রাখি, সংবিধান হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক পুরো বিসিএস এর মধ্যে। কারণ এটা তিনটা জায়গায় আমাদের কাজে আসে। এটা প্রিলিতে আপনাদেরকে অবশ্যই আসে সংবিধান থেকে প্রশ্ন, রিটেনে একটা বড় মার্ক আসে সংবিধান থেকে, এবং ভাইবার মধ্যেও সংবিধান থেকে জিজ্ঞাসা করা হয়। ভাইভাতে একদম হুবহু মুখস্থ আকারে জিজ্ঞাসা না করলেও অনেক সময় সংবিধানের আলোকে ভাইভায় আমাদের উত্তর দিতে হয়। আমাদের টার্গেট যেহেতু বিসিএস ক্যাডার হওয়া, মানে প্রিলি, রিটেন, ভাইভা তিনটাই আমাদের সংবিধানটা যেন আমাদের কাজে আসে ওইভাবেই পড়তে হবে। আমরা যেহেতু 47-এর একটা ক্র্যাশ কোর্স করছি, এই কারণে সংবিধানের জন্য আমরা 1 ঘন্টা আজকে সময় দেব, যেগুলো হচ্ছে আমাদের প্রিলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রিলিতে যে সংবিধান থেকে যে প্রশ্নগুলো আসবে ওইগুলো যেন আমাদের কমন পড়ে। তবে 1 ঘন্টায় কোনোভাবেই পুরো সংবিধান পড়ানো সম্ভব হয় না। আমাদের সংবিধান যদি কম্প্রিহেন্সিভলি আমরা শেষ করতে চাই, সেক্ষেত্রে আমাদের মিনিমাম 3টা ক্লাস লাগবে পুরো ভালো মতো যদি সংবিধানটা পড়তে চাই, আমাদের প্রিলি, রিটেন এবং ভাইভা কেন্দ্রিক। তবে আজকে যেহেতু আমরা প্রিলির 130 ব্যাচে ক্লাস নিচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে সংবিধান থেকে প্রিলিতে আমাদের যে প্রশ্নগুলো আসতে পারে ওইগুলাই আমি আজকে দেখাবো। বুঝতে পেরেছেন? জি স্যার। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে সংবিধান নিয়ে, যদি কোনো ব্যাপারে জানার থাকে, অবশ্যই জিজ্ঞাসা করবেন। সংবিধানটা আমরা 3টা ধাপে পড়বো। প্রথম হচ্ছে সংবিধান সম্পর্কে প্রাথমিক ধারণা। প্রাথমিক ধারণা, এটা আমাদের প্রথম ধাপ। এরপর দ্বিতীয় ধাপ হচ্ছে সংবিধান রচনার ইতিহাস। আর 3 নাম্বার ধাপ হচ্ছে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের বর্তমান যে সংবিধান আছে এই বর্তমান সংবিধানটা। 3টা জায়গা থেকেই প্রশ্ন আসে। অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের বর্তমান সংবিধানটা, এছাড়াও সংবিধান রচনার ইতিহাসটাও গুরুত্বপূর্ণ। প্রাথমিক ধারণা থেকে আমাদের কিছু হালকা পাতলা ধারণা থাকলেই হবে, খুব গুরুত্বপূর্ণ এরকম না। প্রাথমিক ধারণা যদি আমি স্টার্ট করি, তাহলে প্রথমে আমার জিজ্ঞাসা করতে হয় যে সংবিধান বলতে আপনারা কি বুঝেন। বলেন দেখি সংবিধান কাকে বলে। একটু হালকা পাতলা যে আইডিয়া আছে ওটা থেকে বলেন সংবিধান কাকে বলে। বলতে পারবেন কেউ?
স্যার, একটি রাষ্ট্র পরিচালনার লিখিত রূপ, নিয়ম কানুন। সর্বোচ্চ রাষ্ট্র আইন। জি। রাষ্ট্র রাষ্ট্রের পরিচালনার মূলনীতি। রাষ্ট্রের সর্বোচ্চ আইনকে সংবিধান বলে, এটা সবসময় মনে রাখতে হবে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলতে কি বোঝায়? আমি যে বললাম রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান, এই সর্বোচ্চটা বলতে কি বোঝায় বলেন দেখি। সর্বোচ্চটা দিয়ে মূলত আমি কি বুঝাচ্ছি? সংবিধান হলে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এই সর্বোচ্চ আইন দিয়ে আসলে কি বোঝানো হয়? চেষ্টা করেন। আমি একটু প্রাথমিক ধারণা দিচ্ছি, এরপরে মূল প্রশ্নে যাব। স্যার, যেটা থেকে মানে অন্যান্য যে আইন তৈরি হয় নাকি স্যার, এরকম নেই? যে সংবিধানের আলোকে অন্যান্য আইন তৈরি হয়, এটা ঠিক আছে, সংবিধানকে অনুসরণ করে অন্যান্য আইন তৈরি হয়। মূলত এটাকে সর্বোচ্চ আইন বলা হয় কারণ এই সংবিধানের পরিপন্থী যে কোনো আইন বাতিল হয়ে যায়। সংবিধানের পরিপন্থী যে কোনো আইন বাতিল হয়ে যায়। সংসদ যদি এমন কোনো আইন তৈরি করে যেটা বাংলাদেশের সংবিধানের পরিপন্থী, তাহলে ওই আইনটা বাতিল হয়ে যাবে, বা যতটুকু অংশ পরিপন্থী ততটুকু অংশ বাতিল হয়ে যাবে, সংবিধানের প্রাধান্য পাবে। সর্ব জায়গায় সংবিধানের এই প্রাধান্য পাওয়া হয় বলেই সংবিধানকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলা হয়। সবাই বুঝতে পেরেছেন একটু? জি স্যার। আচ্ছা, জি স্যার। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে বলেন দেখি। মেকিয়াভেলি। কাকে কাকে ধরা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক? রাষ্ট্রবিজ্ঞানের জনক ধরা হয় অ্যারিস্টটলকে। অ্যারিস্টটল সংবিধানের একটা সংজ্ঞা দিয়েছেন, এবং এই সংজ্ঞাটা হচ্ছে রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন প্রণালী সংবিধান। এই একটা সংজ্ঞা আপনারা লিখে রাখতে পারেন। রাষ্ট্র কর্তৃক রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন প্রণালী সংবিধান। এই সংজ্ঞাটা কে দিয়েছেন বলেন দেখি। অ্যারিস্টটল। অ্যারিস্টটল। এটাই হচ্ছে সংবিধানের সবচেয়ে বিখ্যাত সংজ্ঞা, যেটা রাষ্ট্রবিজ্ঞানের জনক স্যার অ্যারিস্টটল দেন। জীবনের পরে এটা কি লিখছেন স্যার? জীবন জীবন প্রণালী, রাষ্ট্র কর্তৃক প্রণালী। পছন্দকৃত জীবন প্রণালী। জীবন প্রণালী ইংলিশ হচ্ছে ওয়ে অফ লাইফ। কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্যাট দ্য স্টেট হ্যাজ চোজেন ফর ইটসেলফ। ও, ক্লিয়ার এ পর্যন্ত সবাই? জি স্যার। আচ্ছা, স্যার। সংবিধান প্রধানত কয় প্রকার বলেন দেখি। স্যার দুই প্রকার। দুই প্রকার। কি কি? একটা হচ্ছে লিখিত, আর একটা হচ্ছে অলিখিত। লিখিত ও দুষ্পরিবর্তনীয় বলা হয়, আরেকটা কি হচ্ছে অলিখিত। এখান থেকে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে। প্রশ্নটা এভাবে আসে যে নিচের কোন দেশের সংবিধানটি অলিখিত? কারণ আমরা জানি পৃথিবীর ম্যাক্সিমাম দেশের সংবিধান কি বলেন, লিখিত। লিখিত। তাহলে লিখিত। অলিখিত সংবিধান নিচের কোন দেশের? এর মধ্যে চারটা দেশের নাম মনে রাখবেন। চারটি দেশের সংবিধানকে অলিখিত সংবিধান ধরা হয়। সেই চারটা দেশ মনে রাখবেন এভাবে: NESS। এন এ হচ্ছে নিউজিল্যান্ড, ইতে হচ্ছে ইংল্যান্ড, এস এ হচ্ছে স্পেন, এবং আরেকটা এস এ হচ্ছে সৌদি আরবিয়া। স্যার ইসরায়েলের সংবিধানটা কি অলিখিত? এটা কি এখন ইম্পর্টেন্ট মানে এখনের কনটেক্সটে? না, ইসরায়েলের সংবিধান তো অলিখিত না, লিখিত। ও লিখিত। স্যার, অনেক জায়গায় অলিখিত লেখা ছিল আর কি। স্যার অনেক জায়গায় দেওয়া আছে, হ্যাঁ আমিও একটা বইয়ে দেখছিলাম, এই জন্য জিজ্ঞেস ইসরায়েলের করছি। সংবিধান আসলে, এটা ইসরায়েল একটা থিওক্রেটিক স্টেট। তো থিওক্রেটিক স্টেট মানে দিব্যতন্ত্র বা ধর্মতন্ত্র। এই কারণে এটা অনেক স্যার জায়গায় সৌদি বলা হয়। আরবের আগে স্যার এটা কি? সৌদি আরবের আগেটা হচ্ছে স্পেন। আপনারা এই চারটা অপশনে থাকলে এই চারটাই উত্তর করবেন। এই চারটাই মানে আহ, মানে ওয়েল রেকগনাইজড যে এর হচ্ছে অলিখিত সংবিধান। তো অলিখিত সংবিধান, আপনাদের কোনো সময় প্রশ্নে এটা আসবে না যে অলিখিত সংবিধান কয়টা দেশের রয়েছে। কারণ অনেক দেশ আছে যেগুলোর এখনো কোনো সংবিধান নাই, বা সংবিধান মানে লেখা হচ্ছে, এরকম অনেক দেশ আছে। বা সংবিধান বাতিল হয়েছে, পরবর্তীতে আবার নতুন গণপরিষদের মাধ্যমে সংবিধান লেখা হবে। এরকম অনেক দেশের অবস্থানে রয়েছে। আবার ইসরায়েল যেহেতু একটা থিওক্রেটিক স্টেট,
তো এটা নিয়েও বিতর্ক রয়েছে, তবে এই চারটা নিয়ে কোনো বিতর্ক নাই এবং পরীক্ষা আসলে এই চারটার ভিতরেই আসবে। তো সেই ক্ষেত্রে এই চারটা দেশের সংবিধান হচ্ছে অলিখিত। অলিখিত সংবিধান বলতে কি বোঝায় বলতে পারবেন? একটু চেষ্টা করেন দেখি, বলেন দেখি অলিখিত সংবিধান স্যার বলতে কি ওটা কি বুঝি। মানে কাস্টম কাস্টম সেন্ট্রিক না চলে ভাই, এটা আসতেছে এরকম প্রথাগত। কিছু? তার মানে না না, এককভাবে কোনো নিয়ম লেখা থাকে না এরকম পরিবর্তনশীল। কিছু? না এই যে একজন বললেন, একজন একটা হয়েছে মোটামুটি যে একক কোনো বইয়ে এটা লিখিত নাই, মানে একটা নির্দিষ্ট বই আমাদের যেমন সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান লিখিত আছে একটা বইয়ে, কোডিফাইড আকারে রয়েছে। তো ওইরকম ভাবে একক কোনো বইয়ের মধ্যে এটা লিখিত আকারে নাই। তবে সংবিধানটা বিভিন্ন আইন দ্বারা নিয়ন্ত্রিত, মানে বিভিন্ন আইনগুলাকে একত্রে তাদের সংবিধান বলা হয়। যেমন আমি একটা এক্সাম্পল দেই, সৌদি আরবের সংবিধান। সৌদি আরবের সংবিধানটাকে বলে সারিয়া বেসড কনস্টিটিউশন, যেটা হচ্ছে কোরআন অ্যান্ড সুন্নাহ। তো কোরআন অ্যান্ড সুন্নাহ মানে হাদিস যেগুলো আছে এগুলো সবই লিখিত, কোরআনটাও লিখিত, হাদিস গুলাও লিখিত। কোরআনও লিখিত, হাদিসও লিখিত। তাহলে এই কোরআন এবং সুন্নাহ দ্বারা পরিচালিত যে দেশের রাজনীতি বা দেশের রাষ্ট্রতন্ত্র পরিচালিত হয় সেটাকেই বলা হয় সংবিধান। তার মানে এই সংবিধানটা কি অলিখিত, আমরা কি সেন্সে বলবো যে লিখা নাই, সকলের মাথায় মুখস্থ আকারে থাকে, ব্যাপারটা কি এরকম? আসলে এরকম না। এটা লিখিত থাকে, তবে একটা নির্দিষ্ট বইয়ে কোডিফাইড নাই। বুঝতে পেরেছেন? আবার ইংল্যান্ডের সংবিধান যেমন কি কি আছে, ইংল্যান্ডের সংবিধান একটা আইন আছে বিল অফ রাইটস। এরপরে ইংল্যান্ডের সংবিধানের মধ্যে আরো রয়েছে ইংল্যান্ডের যেসব প্রথা কাস্টম। অনেক দেশের প্রথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রথা কিন্তু অনেক সময় আইনের সমান মর্যাদা পায়। যে অনেক কিছু আইনে হয়তো থাকবে না, তবে ওই দেশের প্রথা বা ওই দেশের সংস্কৃতি এত মর্যাদা পায় যে সেটা অনেক সময় আইনে পরিণত হয় বা ওইটাকে আইনের মর্যাদা দেওয়া হয়। এরপরে প্রেসিডেন্ট, প্রেসিডেন্টও থাকতে পারে বা প্রেসিডেন্ট বলা হয়। প্রেসিডেন্ট বলতে কি বোঝায় বা প্রেসিডেন্ট বলতে কি বোঝায়? এটা হচ্ছে ধরেন একটা আদালত কোন একটা রায় দিয়েছে, পরবর্তী যে বিচারক থাকবে সেই বিচারক এই রায়টাকে বিবেচনা করে পরবর্তী রায় প্রদান করবে। ধরেন একটা জাজ আছে এ, সে একটা রায় দিয়েছে, এটা কোন আইনে ছিল না, তবে জাজ বিভিন্ন বিচার বিশ্লেষণ করে বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে একটা রায়ে পৌঁছাইছে। পরে বি এ সেম একটা কেস একটা রায় দিবে, তখন বি যখন রায়টা দিবে তখন বি এ এ এর যে রায়টা আছে এই রায়টার উপর ভিত্তি করে বি রায়টা দিবে। তো এটাকে বলে প্রিসিডেন্ট বা পূর্ববর্তী যে রায়। এগুলো সবগুলোই হচ্ছে ইংল্যান্ডের সংবিধানের অংশ। বুঝতে পেরেছেন অলিখিত সংবিধান বলতে কি বোঝায়? খুব বেশি তার বোঝা যাবে না, অলিখিত লাগবে। সংবিধানটা কি পরিবর্তনশীল? লিখিত সংবিধান পরিবর্তনশীল তো অবশ্যই, কিন্তু পরিবর্তন করা একটু ডিফিকাল্ট। বুঝতে পেরেছেন? এই জি পর্যন্ত স্যার। ক্লিয়ার কিনা বলেন দেখি। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? আচ্ছা, সবচেয়ে প্রথম সংবিধান কোন দেশের, কোনটা বলেন দেখি। প্রথম সংবিধান কোনটাকে বলা হয় পৃথিবীর? বলেন। স্যার মদিনা সনদ। হ্যাঁ, মদিনার সনদ, চার্টার অফ মদিনা। এটাকে বলা হয় পৃথিবীর প্রথম সংবিধান। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? স্যার ইন্ডিয়া। ইন্ডিয়া। আর পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান বলা হয় কোন দেশের? স্যার আমেরিকা বা ইউএস। স্যার ইউএসএ আর আহ, হ্যাঁ ইউএসএ। আসলে ছোট সংবিধান অনেক দেশের সংবিধানই আছে ছোট, তবে ইউএস এর সংবিধানটা পরীক্ষা আসলে ইউএস এর সংবিধানটাই দেবেন, কারণ এসব বইপত্রে ইউএস এর সংবিধানটাকে সবচেয়ে ছোট সংবিধান বলা হয়। ইউএস এর সংবিধানে কিন্তু টোটাল 27টা সংশোধনী হয়েছে। তো সংবিধান শুরুতে যতটুক ছিল এখন কিন্তু বর্তমানে ওই অবস্থা নাই। 27টা সংশোধনী হওয়ার কারণে সংবিধানটা মোটামুটি মানে ওই ছোট আর নাই আগের মতো, যেটা আর কি সবচেয়ে ছোট সংবিধান ধরা হতো। তবে পরীক্ষা আসলে এগুলাই উত্তর করবেন এই তিনটার ক্ষেত্রে। তা এটা হচ্ছে মূলত সংবিধান সম্পর্কে সাধারণ ধারণা বা প্রাথমিক ধারণা। সংবিধান কাকে বলে, সংবিধান কয় প্রকার, কোন দেশের সংবিধান কিরূপ, এবং প্রথম সংবিধান, বড় সংবিধান, ছোট সংবিধান কোনগুলা। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। প্রাথমিক ধারণা থেকে খুব বেশি প্রশ্ন আসবে না, আসলে আশা করি পারবেন। যেটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সংবিধান রচনার ইতিহাস, আমাদের দ্বিতীয় ধাপ।
প্রথম ধাপটা পড়লাম যে সংবিধান সম্পর্কে প্রাথমিক ধারণা। দ্বিতীয় ধাপ হচ্ছে সংবিধান রচনার ইতিহাস। বাংলাদেশে এখন পর্যন্ত মোট কয়টি সংবিধান ছিল বলেন দেখি? স্যার দুইটা নাকি দুইটাই তো মনে হয়। কি হবে বলেন দেখি, অন্যরা কেউ বলেন দেখি, চেষ্টা করেন দেখি। কারা আইডিয়া আছে? আচ্ছা, তাহলে আমি স্যার বলে দিচ্ছি, দুইটা। বাংলাদেশে এখন এ যাবৎকাল পর্যন্ত মোট তিনটি সংবিধান ছিল। প্রথম সংবিধান, এটাকে বলা হয় প্রথম সংবিধান বলা হয়, বা প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধানও বলা হয়, অন্তর্বর্তীকালীন সংবিধান। এরপরে এটা হচ্ছে দ্বিতীয় সংবিধান, এটাকেও দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান বলা হয় অনেক সময়, বা দ্বিতীয় সংবিধানও বলা হয়। আর একটা হচ্ছে 72-এর সংবিধান বা বর্তমান সংবিধান। এরপরে যদি কোনো কারণে এই সংবিধানটা বাতিল হয়ে যায়, নতুন সংবিধান রচনা হয়, তখন এটা চতুর্থ সংবিধান হবে, এটা তৃতীয় সংবিধান হবে। প্রথম সংবিধান যেটা ছিল, যেটা হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সংবিধান বলি, প্রথম সংবিধান, এটা কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? বাংলাদেশ স্বাধীন হয় 26 মার্চ 1971। তাহলে এটা 26 মার্চ 1971 সালে প্রথম সংবিধান চালু হয়, এবং এটা শেষ হয় কবে? 10 জানুয়ারি 1972। 10 জানুয়ারি 1972-এ কি হয় কেউ বলতে পারবেন? যে শেখ মুজিবুর বঙ্গবন্ধু রহমান আসে দেশে। প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন। আচ্ছা, এর জন্য তখনই শেষ হয়ে যায়। এরপরে দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান খুবই ইজি, 11 জানুয়ারি থেকে শুরু হবে, 11 জানুয়ারি 1972 থেকে 16 ডিসেম্বর 1972। 16 ডিসেম্বর 1972-এ কি হয়? স্যার গণপরিষদ বিলুপ্ত হয়। আমাদের বর্তমান সংবিধান চালু হয়ে যায়। তাহলে বর্তমান সংবিধান চালু হয় কবে? 16 ডিসেম্বর 1972 সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত চলমান। দেখেন এ পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন এ পর্যন্ত। আচ্ছা, কোয়েশ্চেন নেই। এবার প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান সম্পর্কে কিছু তথ্য দেই। প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই। প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান, একটা দেশ যখন স্বাধীনতা ঘোষণা করে, একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশের মধ্যে সংবিধান থাকা মানে অপরিহার্য। মানে দেশের আইন, দেশের সর্বোচ্চ আইন সংবিধান। মানে এমন একটা দেশ স্বাধীন হলো কিন্তু দেশে কোনো সংবিধান নাই, এটা আসলে চিন্তা করা যায় না, এবং এটা আসলে সম্ভব না। একটা দেশ থাকলে অবশ্যই সে দেশে একটা আইন থাকবে, এই আইনটা সাথে সাথেই থাকতে হবে। তার মানে বাংলাদেশ যেহেতু 26 মার্চ স্বাধীনতা ঘোষণা করে, 26 মার্চ থেকেই বাংলাদেশের একটা সংবিধান থাকতে হবে। সেটাই ছিল প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। বাংলাদেশের সংবিধান রচিত হয় কিসের মাধ্যমে? গণপরিষদের মাধ্যমে। তবে 1971 সালে 26 মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয়। উক্ত ঘোষণার আলোকে 1971-এর 10 এপ্রিল কি গঠিত হয়? মুজিবনগর সরকার গঠিত হয়, এবং 17 এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। এগুলো মোটামুটি আমরা জানি। তাহলে এই প্রথম সংবিধানটা আসলে কি ছিল? এটা কবে লেখা হইলো? 26 মার্চ তো স্বাধীনতা ঘোষণা করা হলো, এই সংবিধান তাহলে কবে লেখা হলো? এটা সংবিধানটা আসলে কবে লেখা হলো এটা আপনাদের জানা লাগবে না, আসলে সংবিধানটা আলাদাভাবে লেখা হয় নাই। এটা যে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, তারা যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে, এই স্বাধীনতার ঘোষণাপত্রই ছিল প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। তাহলে প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান কি বলেন দেখি? স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্র কে কে পাঠ করে? কোন সরকার? অন- মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার। তা মুজিবনগর সরকার যেই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে, সেই স্বাধীনতার ঘোষণাপত্রই ছিল প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। এই প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধানে তিনটা বিষয়বস্তু ছিল মোটা দাগে। একটা হচ্ছে 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণ। এরপর হচ্ছে 26 মার্চ স্বাধীনতার যে ঘোষণা করে, এবং আরেকটা হচ্ছে 17 এপ্রিল এই ঘোষণাপত্র পাঠ। এই তিনটা মূলত এই প্রথম যে সংবিধান ছিল এটার বিষয়বস্তু ছিল। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ,
বঙ্গবন্ধু দ্বারা 26শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা করা হয় এবং 17 এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্রটা পাঠ করা হয়, এগুলাই ছিল মূল বিষয়বস্তু। প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধানকে যুদ্ধকালীন সংবিধানও বলা হয়, কারণ এই যে সংবিধানটা ছিল, এই সংবিধানটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমরা এই সংবিধানটা ব্যবহার করি। এবং এই সংবিধানে রাষ্ট্র পরিচালনার নীতি ছিল না, মূলত সমরনীতি ছিল। কিভাবে আমরা যুদ্ধটা করব, যুদ্ধের নিয়ম কানুনটা কি হবে, কি কৌশলে আমরা যুদ্ধ করব ইত্যাদি এই সংবিধানের মধ্যে ছিল। তো এটাকে যুদ্ধকালীন সংবিধানও বলা হয়। তাহলে যখন যুদ্ধ শেষ হয়ে যায়, মুক্তিযুদ্ধ 16 ডিসেম্বর বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে এবং বিজয় লাভ করে, এরপরে তো প্রথম সংবিধানের গুরুত্ব শেষ হয়ে যায়, যুদ্ধকালীন সংবিধানের গুরুত্ব শেষ হয়ে যায়। তারপরে কি প্রয়োজন হয়? দ্বিতীয় একটা সংবিধানের প্রয়োজন হয়। তাহলে দ্বিতীয় সংবিধান কবে রচিত করা হবে? দ্বিতীয় সংবিধান তখনই রচিত করা হবে যখন বাংলাদেশের তৎকালীন অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসবেন। কারণ তিনি যেহেতু বাংলাদেশের তৎকালীন সময় অবিসংবাদিত নেতা ছিলেন, তিনি আসলেই একটা দিক নির্দেশনা দিবেন যে আমরা আসলে কি রাষ্ট্রে পরিণত হব, রাষ্ট্র পরিচালনা নীতিটা কি হবে ইত্যাদি। এর জন্য বঙ্গবন্ধু যখন 10ই মার্চ স্বদেশ প্রত্যাবর্তন করে, তখনই মূলত দ্বিতীয় সংবিধানটা শুরু হয়ে যায়। তো দ্বিতীয় সংবিধান কবে শুরু হবে? 10 জানুয়ারিতে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করলো। 11 জানুয়ারি 1972, একটু আগেই লিখলাম, 11 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু একটা অস্থায়ী শাসনতন্ত্র ঘোষণা করে। কি ঘোষণা করে বলেন দেখি? অস্থায়ী শাসনতন্ত্র। শাসনতন্ত্র। এই দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধানটা ছিল এই অস্থায়ী শাসনতন্ত্র। মনে রাখবেন, সংবিধানেরই আরেকটা সমার্থক শব্দ হচ্ছে শাসনতন্ত্র। তাহলে প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান ছিল স্বাধীনতার ঘোষণাপত্র, আর দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান হচ্ছে অস্থায়ী শাসনতন্ত্র। এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন, স্যার অস্থায়ী শাসনতন্ত্র কি? অস্থায়ী শাসনতন্ত্র হচ্ছে যে বঙ্গবন্ধু যা বলবে সেটাই সংবিধান। বঙ্গবন্ধু যেভাবে যখন যেটাই দেশ পরিচালনার জন্য বলবে সেটাই সংবিধান। আচ্ছা, এটা কিভাবে সংবিধান হলো? আসলে একটা সংবিধান যখন রচনা করতে হয়, সংবিধান রচনা করার জন্য তো একটা সময়ের প্রয়োজন হয়। দেখেন, বাংলাদেশের সংবিধান সংস্কার কমিটি গঠন করা হয়েছে। সংস্কার কমিটি বিভিন্ন প্রস্তাবনা নিচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের বক্তব্য দিচ্ছে, এটা নিয়ে আলোচনা পর্যালোচনা হচ্ছে। সংস্কার করতেই অনেক লম্বা একটা সময় লেগে যাচ্ছে। আর যেখানে একটা নতুন সংবিধান রচনা করা হবে, সেটার জন্য তো অবশ্যই অনেক বড় একটা সময় লাগবে। তা এখন দেশটা কিসের মাধ্যমে চলবে? প্রথম সংবিধান দিয়ে তো আর দেশ চলতে পারবে না, কারণ এটা যুদ্ধকালীন সংবিধান ছিল। তাহলে দ্বিতীয় সংবিধান কি হবে? যে বঙ্গবন্ধু আপাতত যা বলবে ওইটাই সংবিধান মেনে রাষ্ট্রটা পরিচালিত হবে, সেটাই ছিল অস্থায়ী শাসনতন্ত্র। দেখেন তো সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। আর বঙ্গবন্ধুকে অস্থায়ী শাসনতন্ত্রের এই ম্যান্ডেট কে দিয়েছিল? তৎকালীন বাংলাদেশের জনগণই তাকে এই ম্যান্ডেট দিয়েছিলেন। তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা হয়ে 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। আচ্ছা, তাহলে বঙ্গবন্ধু অস্থায়ী শাসনতন্ত্র জারি করে দেন 11 জানুয়ারি 1972। এবং সেই সাথে তিনি আরেকটা কাজ করেন, তিনি বলে দেন যে বাংলাদেশে একটা স্থায়ী, এটা তো অস্থায়ী, একটা স্থায়ী সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠন করতে বলে দেন। গণপরিষদ জিনিসটা কি? গণপরিষদকে ইংলিশে বলা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মনে রাখবেন এটা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। গণপরিষদ কি? গণপরিষদ হচ্ছে সেই পরিষদ যেটা সংবিধান রচনার দায়িত্ব পালন করে। সংবিধান রচনা করার নিমিত্তে যে পরিষদ গঠিত হয় তাকে বলা হয় গণপরিষদ। বাংলাদেশে যেহেতু সংবিধান সংস্কার করার কথা বলা হচ্ছে, তাই এখন কোনো গণপরিষদের প্রয়োজন নেই। যদি বলা হতো যে না, 72-এর সংবিধান বাতিল, একটা পূর্ণাঙ্গ একদম শুরু থেকে নতুন সংবিধান রচিত হবে, সেই ক্ষেত্রে বাংলাদেশে একটা গণপরিষদ গঠন করতে হতো। যেহেতু নতুন সংবিধান রচনা করা হচ্ছে না, তাই গণপরিষদও গঠন করা হয়নি। তাই গণপরিষদের কাজ কি বলেন দেখি, যদি পরীক্ষা আসে সংবিধান রচনা করার কাজ কোন পরিষদের, তাহলে উত্তর কি হবে? গণপরিষদ। গণপরিষদ। এই অনেকে যদি আজকে কেউ একদম প্রথম ক্লাস করেন, যে সংবিধানের স্যার আজকে একদম প্রথম ক্লাস, তার জন্য অনেক কিছু হয়তো একটু ডিফিকাল্ট মনে হতে পারে। তবে এই ব্যাপারটাকে আমিও যখন সংবিধানের প্রথম ক্লাস করছি, আমি এসব কিছুই বুঝতাম না। গণপরিষদ, জাতীয় পরিষদ, এগুলোর মধ্যে পার্থক্য কি,
জাতীয় পরিষদ কি, জাতীয় সংসদ কি, এগুলোর মধ্যে কি পার্থক্য। তবে এগুলো আস্তে আস্তে পড়তে পড়তে আপনারা কিছু আমার থেকে জানবেন, কিছুটা নিজে থেকে নিজে পড়বেন, কিছুটা পেপার পত্রিকা পড়বেন, কিছু সংবাদ দেখবেন। তখন সবকিছু দেখলে সামষ্টিকভাবে আপনি তখন জিনিসটা বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? আর আজকে ক্লাসটা তো মাত্র 1 ঘন্টার একটা ক্লাস। মোটামুটি আমরা জাস্ট অত বিস্তারিত আলোচনা করবো না, তাও মোটামুটি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার কিনা বলেন দেখি? জি জি স্যার, স্যার, জি ক্লিয়ার। স্যার। এই গণপরিষদ গঠিত, ধরেন একটা গণপরিষদ গঠিত হলো। গণপরিষদের কাজ হচ্ছে সংবিধান রচনা করা। বাংলাদেশে একটা সংবিধান হলো, এই সংবিধানের মধ্যে লেখা থাকবে বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে। তো এই সংবিধানের আলোকে একটা নির্বাচন হবে। নির্বাচন হলো, ভালো কথা। নির্বাচনের ফলে কি হবে? নতুন একটা সরকার গঠিত হবে, সরকার গঠিত হলো। এবং সরকার গঠিত হলে অবশ্যই সংসদ সদস্যরা থাকবে। সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের মাধ্যমেই তো সরকার গঠিত হয়। তার মানে এই যে সংসদ সদস্য নতুন যারা আসবে, তারা মিলে গঠন করবে কি? জাতীয় সংসদ। জাতীয় সংসদ। যখন জাতীয় সংসদ গঠিত হয়ে যাবে, তখন এই গণপরিষদ বিলুপ্ত হয়ে যাবে, গণপরিষদের কাজ শেষ। ওদের যে কাজ ছিল, ওই কাজটা তখন কমপ্লিট হয়ে গেল। সংবিধান রচনা হলো, এই সংবিধানের আলোকে নির্বাচন হলো, এই নির্বাচনের আলোকে সরকার হলো, জাতীয় সংসদ গঠিত হলো। তাহলে গণপরিষদ বিলুপ্ত হয়ে যাবে। এই পর্যন্ত সবাই মোটামুটি কি বুঝতে পারতেছেন কিনা বলেন দেখি? গণপরিষদটা কি, জাতীয় সংসদটা কি, এদের পার্থক্যটা কি? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা সংবিধান রচনার, এবার হচ্ছে 72-এর সংবিধানটা যাব। স্যার, স্বাধীনতার ঘোষণাপত্র এবং স্বাধীনতার ইশতেহার পাঠ দুইটা কি ডিফারেন্ট? হ্যাঁ সেম? হ্যাঁ, ডিফারেন্ট। ঘোষণাপত্র আচ্ছা। আলাদা, ইশতেহার আলাদা। ইশতেহার হচ্ছে ম্যানিফেস্টো, আর ঘোষণাপত্র হচ্ছে প্রোক্লেমেশন, দুইটা আলাদা জিনিস। এটা আমি যখন মানে মুক্তিযুদ্ধ পড়বো তখন এগুলা আলোচনা করবো, বুঝতে পেরেছেন? জি স্যার, ওকে স্যার। স্যার, ইশতেহার যে যে এখনো যে নির্বাচন করার আগে যে ওরা কিছু মানে কথা বলে যে এটা করবো, ওইটাই ইশতেহার না স্যার? ওইটা হচ্ছে নির্বাচনী ইশতেহার। একটা হচ্ছে স্বাধীনতার আচ্ছা। ইশতেহার, একটা হচ্ছে নির্বাচনী ইশতেহার। আসলে আপনি ইশতেহারটা কেন দিতেছেন, ওইটা কি উপর আচ্ছা ডিপেন্ড আচ্ছা। করে ইশতেহারটা নামকরণ করা হয়। আচ্ছা, তাহলে প্রথম দুইটা সংবিধান ক্লিয়ার নাকি? কোনো প্রশ্ন আছে? জি। না স্যার। আচ্ছা, প্রথম দুইটা সংবিধানে যেহেতু তারিখ একটা লিখালাম 11 জানুয়ারি, আমি জাস্ট যেহেতু প্রিলির জন্য পড়াচ্ছি, প্রিলির জন্য দুইটা তারিখ মনে রাখবেন। এই যে 11 জানুয়ারি তো হচ্ছে আমাদের সংবিধানটা মানে অস্থায়ী শাসনতন্ত্র জারি হয় কবে বলেন? 11 জানুয়ারি 1972। 1972। 13 জানুয়ারি 1972 বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও রণসঙ্গীত গৃহীত হয়, মনে রাখবেন। জাতীয় ও রণসঙ্গীত গৃহীত হয় বাংলাদেশে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি? আমার সোনার বাংলা। এবং রণসঙ্গীত কি? চল চল চল। তাহলে জাতীয় সঙ্গীত ও রণসঙ্গীত গৃহীত হয় কবে বলেন? 13 জানুয়ারি 1972। 13 জানুয়ারি 1972। 13 জানুয়ারি 1972। আরেকটা মনে রাখবেন, 17 জানুয়ারি 1972। 17 জানুয়ারি 1972 কি হয়? বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয়। এগুলো কিন্তু পরীক্ষা আসে বিসিএস এ। জাতীয় পতাকা গৃহীত হয় কবে বলেন? 17 জানুয়ারি 1972। 17 জানুয়ারি 1972। তাহলে এই জিনিসগুলো মনে রাখবেন। তারিখগুলো আমি কেন লিখাই দিলাম? কারণ তারিখগুলা ক্লোজ, একসাথে পড়লে মনে থাকবে। 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করে। 11 জানুয়ারি অস্থায়ী শাসনতন্ত্র জারি করেন। 13 জানুয়ারি জাতীয় সঙ্গীত ও রণসঙ্গীত গৃহীত হয়। 17 জানুয়ারি জাতীয় পতাকা গৃহীত হয়। এগুলো মনে রাখবেন সবকিছু, তার একসাথে পড়লে মনে থাকবে, নাহলে কিন্তু আলাদা আলাদা পড়লে মনে রাখতে হয়তো অনেকের কষ্ট হয়ে যেতে পারে। এবার হচ্ছে আমরা তৃতীয় সংবিধানটা শিখবো। তৃতীয় সংবিধান বা বর্তমানের সংবিধান। বর্তমান সংবিধান। বর্তমান সংবিধান রচনার ইতিহাসটা একটু বিস্তর। ইতিহাসটা পুরোটা আমি যদি সময় থাকে, সময় থাকতো আমি পড়তাম। তবে আমি পুরোটা পড়াবো না। 47 প্রিলির জন্য যেগুলো গুরুত্বপূর্ণ আপাতত অটুক পড়াবো। যে তারিখগুলো মনে রাখবেন, এটা হচ্ছে এই বর্তমান সংবিধানটা একটা গণপরিষদের মাধ্যমে রচিত হয়। কিসের মাধ্যমে রচিত হয় বলেন দেখি? গণপরিষদের মাধ্যমে। গণপরিষদের মাধ্যমে। গণপরিষদের মাধ্যমে কেন রচিত হয়? কারণ এটাই তো গণপরিষদের কাজ। গণপরিষদের কাজের কাজই তো হচ্ছে সংবিধান রচনা করা। তাহলে এই বর্তমানে যে সংবিধান আসে 1972 সালে, এটা একটা গণপরিষদের মাধ্যমে আসে। এই গণপরিষদটা তৈরি করা হয় 23 মার্চ 1972 প্রথম। 72। তাহলে 23 মার্চ 1972 কি হয়? গণপরিষদ আদেশ।
গণপরিষদ আদেশ একটু মনে রাখলেই হবে। তাহলে গণপরিষদ গঠন সংবিধান করা রচনা, হয় আমরা যে সংবিধান, বর্তমানে যে সংবিধান আছে, এই সংবিধান রচনার জন্য গণপরিষদ আদেশ দেওয়া করা হয় কত তারিখ বলেন? 23 23 মার্চ মার্চ 1972। 1972। 23 মার্চ 23 মার্চ 1972। 1972। আচ্ছা, এরপরে যে তারিখটা মনে রাখবেন এটা হচ্ছে 10 এপ্রিল 1972। এখানে কিছু তারিখ আছে, একটু মনে রাখতে হবে, এগুলো পরীক্ষার প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। 1972, এই 10 এপ্রিল 1972 কি হয়? গণপরিষদের প্রথম বৈঠক। প্রথম অধিবেশন, গণপরিষদের প্রথম অধিবেশন, মানে সবাই গণপরিষদে আসে, অধিবেশন করে, কর্মপরিকল্পনা ঠিক করে। গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয় বলেন? 10 এপ্রিল 10 এপ্রিল 1972। 1972। আর এই যে গণপরিষদ, এই গণপরিষদের স্পিকার কে ছিল? এই গণপরিষদের তো একজন স্পিকার থাকবে, আমাদের জাতীয় সংসদের যেমন স্পিকার থাকে, গণপরিষদের একজন স্পিকার কে কে শাহ ছিল? আব্দুল হামিদ। শাহ আব্দুল হামিদ। শাহ আব্দুল হামিদ। আরো অনেক কিছু আছে পড়ার, বাকিগুলো বললাম না। স্পিকার, ডেপুটি স্পিকার, এগুলো আসলে পরীক্ষা আসে না। প্রথম সভাপতি ছিল মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, গণপরিষদ নেতা ছিল বঙ্গবন্ধু। এগুলো এখন লাগবে না, আপাতত যতটুকু পড়াচ্ছে একটু দেখেন। 10 এপ্রিল ক্লিয়ার। এরপরে হচ্ছে 11 এপ্রিল। 11 এপ্রিল তারিখটা খুবই গুরুত্বপূর্ণ, তারিখটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ 11 এপ্রিলের যে ঘটনাটা। 11 এপ্রিল কি গঠিত হয়? এই সংবিধান সংবিধান রচনা কমিটি। খসড়া রচনার জন্য, কমিটি। সংবিধান রচনার জন্য এই যে গণপরিষদ ছিল, এই গণপরিষদের মোট সদস্য কতজন ছিল জানেন? সদস্য ছিল গণপরিষদের মোট 403 জন। এখন 403 জন মিলে তো একসাথে সংবিধান রচনা করতে পারবে না। এই 403 জন থেকে কমায় 34 জন মিলে একটা সংবিধান রচনার জন্য খসড়া কমিটি গঠিত হয়, খসড়া সংবিধান রচনা কমিটি। তাহলে খসড়া সংবিধান রচনা কমিটির মধ্যে সদস্য ছিলেন কতজন? 34 জন। বল। 34 জন, খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা অনেকবার আসছে। তাহলে খসড়া সংবিধান রচনা কমিটি গঠিত হয় কতজন সদস্যের মাধ্যমে? 34 জন 34 সদস্যের জন। মাধ্যমে। এই 34 জন সদস্যের মধ্যে নেতৃত্ব দেন কে, নেতা ছিলেন কে? ডক্টর কামাল হোসেন। ডাক্তার কামাল হোসেন। ডাক্তার কামাল হোসেন। নারী, একমাত্র নারী প্রতিনিধি কে ছিলেন? বেগম রাজিয়া সামথিং কি রাজিয়া যেন নামটা। রাজিয়া বানু। রাজিয়া বানু। একমাত্র বিরোধী দলীয় নেতা কে ছিলেন? সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত। এগুলো প্রত্যেকটাই পরীক্ষা আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য লিখে দিলাম সুরঞ্জিত সেনগুপ্ত। সংবিধান কিন্তু কোনোভাবেই অবহেলা করা যাবে না, সংবিধান থেকে 3টা মিনিমাম আসে, 5টাও আসতে পারে। তার মানে আপনার 30 মার্কের মধ্যে সংবিধান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে, 5টা, বুঝতে পারতেছেন? একটা ইয়ে থেকে 5টা পরীক্ষাও আসছে সংবিধান থেকে প্রশ্ন। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? 11 এপ্রিল পর্যন্ত। জি স্যার। এরপরে 12 অক্টোবর, এই তারিখ যে কয়বার আসছে পরীক্ষায় এটা হিসাবের বাইরে। 12 অক্টোবর তারিখটা অনেকবার আসছে পরীক্ষা। 12 অক্টোবর 1972। 12 অক্টোবর 1972 কি হয়? এই যে কমিটিটা খসড়া সংবিধান রচনা করে, এই খসড়া সংবিধান বিল আকারে গণপরিষদে উত্থাপন করে, বিল আকারে গণপরিষদে উত্থাপন করে, বিল আকারে উত্থাপন। মানে এই 34 জন মিলে অনেক হিসাব নিকাশ আলোচনা করে, বৈঠক করে একটা খসড়া সংবিধান রচনা করে। এই খসড়া সংবিধানটা বিল আকারে গণপরিষদে উত্থাপন করে। এই বিল যখন সবাই মিলে সমর্থন দিবে এবং সিগনেচার করবে, এই বিল হয়ে যায় অ্যাক্ট। অ্যাক্ট মানে কি? অ্যাক্টকে বাংলায় বলে আইন। প্রথমে আইন। গণপরিষদে যেটা উত্থাপন করে এটাকে বলে বিল। বিল কিন্তু আইন, আইন না, মানে বিল হচ্ছে উত্থাপন করা হয়েছে, এখন এটা নিয়ে আলোচনা সমালোচনা ইত্যাদি করা হবে। একটা সিদ্ধান্তে পৌঁছানোর পর যখন রাষ্ট্রপতি এটা সাইন করবে তখন এটাকে কি বলা হবে? আইন বলা হবে, অ্যাক্ট। তার মানে বিল আকারে সংবিধান, খসড়া সংবিধান উত্থাপন করা হয় কত তারিখে বলেন? 12 অক্টোবর 12 অক্টোবর 1972। 1972। 12 অক্টোবর 1972 বিল আকারে উত্থাপন করার পর এটা নিয়ে গণপরিষদে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয় 18 থেকে 30 অক্টোবর। ওইটা আমাদের জানার প্রয়োজন নাই পরীক্ষার জন্য। এরপরে গুরুত্বপূর্ণ তারিখটা হচ্ছে 4 নভেম্বর 1972। 4 নভেম্বর 1972 কি হয় বলেন দেখি? সংবিধান দিবস, সংবিধান গৃহীত হয়। সংবিধান দিবস না, এটা সংবিধান দিবস বাতিল হয়ে গেছে। এটা হচ্ছে খসড়া সংবিধান গৃহীত হয়।
কি হয় বলেন? খসড়া সংবিধান, খসড়া সংবিধান গৃহীত হয়। খসড়া সংবিধান গৃহীত হয় মানে এই যে সংবিধানটা তারা রচনা করলো, আলোচনা আলোচনা করার পর 4 নভেম্বর এটা গৃহীত হয়। আর এই খসড়া সংবিধান তো এখন পর্যন্ত বিল আকারে আছে। এটা অ্যাক্ট করতে হলে কি হুম। লাগবে? প্রেসিডেন্টের স্বাক্ষর লাগবে। তাহলে প্রেসিডেন্ট 16 ডিসেম্বর 1972 সালে এটা স্বাক্ষর করে। তৎকালীন প্রেসিডেন্ট কে ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু না, প্রেসিডেন্ট আবু সাইদ চৌধুরী। বঙ্গবন্ধু ছিল প্রধানমন্ত্রী। তাহলে রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী স্বাক্ষরের মাধ্যমে সংবিধান প্রণীত হয়। রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী। অনেক পড়া বুঝছেন, বিসিএস কিন্তু ইজি না, মানে এই যে অনেক পড়া বাংলাদেশের। আপনি বিসিএস আপনার সব সকল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নাম মনে রাখতে হবে, বুঝতে পারছেন? প্রথম রাষ্ট্রপতি কে ছিল, আমাদের ইতিহাস জানতে হবে, কেমনে কি হয়েছে, বঙ্গবন্ধু কবে আসছে, বঙ্গবন্ধুর শাসনামলটা কেমন ছিল, বঙ্গবন্ধুকে কিভাবে হত্যা করা হয়েছে, এর পরবর্তীতে কু হয়েছে, কু হয়েছে, পাল্টা কু হয়েছে, এরপরে হচ্ছে বিএনপি গঠিত হলো, বিএনপি গঠনের পর জিয়াউর রহমানকে কেমনে হত্যা করা হলো, এরপরে এরশাদ কিভাবে আসলো, এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদ সরকারের শাসনামলটা কেমন ছিল। কারণ বাংলাদেশে তো তিনি একনায়কতন্ত্রের মাধ্যমেই শাসন করেছিলেন। পরে এরশাদ পতন হলো, 90-এর গণ অভ্যুত্থান হলো, এরপরে 90 পরবর্তী রাজনীতিতে একটা ভিন্ন রূপ পেল। 1991 সালে আমরা সংসদীয় গণতন্ত্রে পদার্পণ করলাম। এরপর হচ্ছে 96 তত্ত্বাবধায়ক সরকার, 96 যে খালেদা জিয়া সরকার ছিল এটার পতন হলো, আওয়ামী লীগ সরকার আসলো, এরপর আবার খালেদা জিয়া সরকার আসলো। এরপর হচ্ছে 2006 থেকে 2008 পর্যন্ত যে 1-11 হলো, এটার ইতিহাস সম্পর্কে জানতে হবে, প্রত্যেকের শাসন আমল সম্পর্কে জানতে হবে। তো অনেক কিছু জানতে হবে, যদি না জানা থাকেন কোনো সমস্যা নেই। আপাতত যেহেতু শুরু করছেন, শুরুতে একটু ওভারওয়েলমিং লাগতে পারে যে এত কিছু আসলে কিভাবে জানবো, বাট এগুলো কোনো ব্যাপার না, পড়তে পড়তে চেষ্টা করলে খুব ইজিলি জানতে পারবেন। তাহলে আমাদের সংবিধান গৃহীত হয় কবে বলেন? গৃহীত হয় 4 নভেম্বর। 4 নভেম্বর হচ্ছে গৃহীত হয় খসড়া সংবিধান। আর এই সংবিধানটা অনুমোদিত হয় বা প্রণীত হয় কবে? 16 আইনে ডিসেম্বর 16 ডিসেম্বর 1972। আচ্ছা, এর সাথে আরো গুরুত্বপূর্ণ দুইটা তথ্য আমি অ্যাড করে দিই যেগুলো পরীক্ষা আসে। তারিখ দিতে হলো 16 ডিসেম্বর, যখন যেহেতু 1972 সংবিধান রচনা হয়ে গেল, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে আমাদের নির্বাচন করতে হবে। তাহলে স্বাধীনতার পর সর্বপ্রথম নির্বাচন বাংলাদেশে কবে অনুষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, চলে আসতে পারে পরীক্ষায়, বলেন দেখি। কারো জানা আছে? বলেন। আমি একসাথে সব পড়াই দিচ্ছি যেন আপনাদের মনে থাকে। এটা মনে উনিশশো রাখবেন, সাত তিয়াত্তর মার্চ সালে 7 মার্চ 1973। 7 মার্চে বঙ্গবন্ধু স্বাধীন বঙ্গবন্ধুর ভাষণ, ঐতিহাসিক ভাষণ। এই 7 মার্চকে স্মরণার্থে এরকম একটা তারিখ নির্ধারণ করা হয়, 7 মার্চ 1973 বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীনতোত্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং এই নির্বাচন অনুষ্ঠানের পরে অনেকে এমপি নির্বাচিত হয়, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, বঙ্গবন্ধু ইত্যাদি। তো এমপি রা কোথায় বসে বলেন দেখি? ক্যাবিনেটে। কিসের ক্যাবিনেট? এমপিরা বসে সংসদে, ও ক্যাবিনেটে বসে হচ্ছে সংসদ। মন্ত্রী। ও এমপিরা ও কোথায় বসে? এমপিরা হচ্ছে সংসদে সংসদে বসে। সংসদ তাহলে এই স্বাধীনতা উত্তর প্রথম সংসদ অধিবেশন কবে হয়? 7 এপ্রিল 1973। এটাও পরীক্ষা আসছে। কারণ আমরা জানি স্বাধীন নির্বাচনের পর নির্বাচিত সদস্যদের 1 মাসের মধ্যে সংবিধানের অধিবেশন করতে হয়। তাহলে 7 এপ্রিল 1973 হচ্ছে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এ তারিখগুলো একসাথে লিখে দিলাম যেন মনে রাখতে পারেন। বুঝতে পেরেছেন কিনা বলেন? জি ইতিহাসটা সংক্ষেপে পড়লাম, ইতিহাসটা কি মোটামুটি ক্লিয়ার কিনা বলেন দেখি। জি। আচ্ছা, এবার হচ্ছে আমরা বর্তমান সংবিধানটা দেখব। বর্তমান সংবিধানের যে গুরুত্বপূর্ণ বিষয়াবলী, বর্তমান সংবিধান। প্রথমে বর্তমান সংবিধানের কাঠামোটা লিখেন। বর্তমান সংবিধানের কাঠামো, বর্তমান সংবিধানের কাঠামোতে এভাবে লিখেন। প্রথমে লিখেন প্রস্তাবনা। প্রস্তাবনা একটি। ভাগ।
11টি। অনুচ্ছেদ 153টি। তফসিল 7টি। তফসিল কয়টি? 7টি। ষাট। পূর্বে স্যার কয়টা ছিল? প্রথমে স্যার একটু বলবেন? স্যার প্রথমে প্রথমে লিখেছি স্যার ওইটা কি প্রস্তাবনা। কি লিখেছেন? লিখছেন 2 প্রস্তাবনা নাম্বারটা? প্রস্তাবনা, এরপরে লিখেছি ভাগ। প্রস্তাবনা, ভাগ, এরপরে লিখেছি অনুচ্ছেদ, এরপর লিখেছি তফসিল, এবার লিখে হচ্ছে সংশোধনী। সংশোধনী কয়টি? 17টি। 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 একটু আগে লিখেন। লিখেছি। লিখেছেন? স্যার একটু দাঁড়ান। স্যার ঠিক আছে, শেষ। আচ্ছা, প্রস্তাবনা কাকে বলে বলতে পারবেন? প্রস্তাবনা কি? প্রস্তাবনা হচ্ছে ভূমিকা। আমরা রচনা লেখার ক্ষেত্রে ভূমিকা লিখি না? হুম। ইন্ট্রোডাকশন লিখি রচনা লেখার ক্ষেত্রে। এবার বিভিন্ন উপন্যাস লেখার ক্ষেত্রে দেখবেন উপন্যাস লেখা থাকে প্রিফেস। প্রিফেস মানে কি? ভূমিকা। আবার সংবিধানের ক্ষেত্রে প্রিফেস লিখে না, সংবিধানের ক্ষেত্রে লিখে প্রিএম্বল। প্রিঅ্যাম্বল। প্রিএম্বল কি? প্রিএম্বল হচ্ছে প্রস্তাবনা। তাহলে এটা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা, মানে এই সংবিধান থেকে আমরা কি কি আশা করব, সংবিধানের উদ্দেশ্যটা কি, সংবিধানের মূল বিষয়বস্তুটা কি, এগুলা সংবিধানে লেখা থাকে, এটাকে বলা হয় প্রস্তাবনা। প্রস্তাবনা একটি, ভাগ 11টি, অনুচ্ছেদ 153টি, এবং তফসিল 4টি। এখন আমি একটা জিনিস জানতে চাই, এটার উত্তরটা আপনারা আমাকে দিবেন। এটা হচ্ছে আপনাদের কাছে সংবিধান আছে কিনা। And সংবিধানের ভিতরে পড়াইতে গেলে আমার এটা গুরুত্বপূর্ণ জানা, আপনাদের কাছে কি সংবিধান আছে কিনা। না স্যার, নেই। আচ্ছা, না স্যার, কনফিডেন্সে বই আছে, অমনিতে তো ইয়া নেই। বিসিএস এর প্রিপারেশন নেবেন, সংবিধান থাকবে না, এটা আসলে মানা যাবে না। প্রথম কথা, একটা বাজার থেকে একদম সাদা মলাটের একটা সংবিধান আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এটা কিনবেন। বিসিএস এর মাধ্যমে আপনারা সিভিল সার্ভেন্ট হবেন, বাংলাদেশ সিভিল সার্ভিসের মাধ্যমে সিভিল সার্ভেন্ট হবেন, বাংলাদেশের সর্বোচ্চ চাকরিতে আপনারা নিযুক্ত হবেন। এবং সর্বোচ্চ চাকরিতে নিযুক্ত হওয়ার জন্য দেশের সর্বোচ্চ আইন আপনাদের জানা থাকতে হবে। ইউ হ্যাভ টু নো দ্য ল অফ দ্য ল্যান্ড। যে আপনি এই আইনটা বাস্তবায়ন করবেন, এই আইনের অধীনে আপনারা থাকবেন, এর জন্য আপনার এই আইনটা জানা থাকতে হবে। পরীক্ষা আসুক না আসুক, পরীক্ষা তো আসেই। সংবিধান যত জানবেন তত আপনি আইনজ্ঞ হবেন, আপনি তত গুরুত্ব পাবেন, এবং সব সময় লাগবে। যেমন এই যে মানে আমাদের 26-27 তারিখে পরীক্ষা আছে, 26-27 না, সরি, 27-28 তারিখে আমার বিভাগীয় পরীক্ষা আছে। ধরেন আমি তো বিসিএস এ জয়েন করার পর আমাদের চাকরি পার্মানেন্ট হওয়ার 3টা শর্ত আছে। 3টা শর্তের মধ্যে একটা হচ্ছে আপনাদের সাভারে এফটিসি করতে হবে, ফাউন্ডেশনাল ট্রেনিং 6 মাসের। আপনি যে ক্যাডারে যাবেন এই ক্যাডারের একটা ফাউন্ডেশন ট্রেনিং আছে 6 মাসের, এটা করতে হবে। তার মানে 6 মাস, 6 মাস, 1 বছর আপনার ট্রেনিং করা থাকতে হবে। আর আপনার একটা বিভাগীয় পরীক্ষা দিতে হবে 3টা পার্ট থেকে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, বিভাগীয় পরীক্ষা। এই বিভাগীয় পরীক্ষা যদি আপনি পাশ করেন, বিভাগীয় পরীক্ষা পাস মার্ক হচ্ছে প্রত্যেক পার্টে 60 মার্ক করে। আপনি যদি পাশ করেন তাহলে এই 2 বছরের মধ্যে আপনি এগুলো কমপ্লিট করতে হবে, মানে বিভাগীয় পরীক্ষা কমপ্লিট করতে হবে এবং আপনি এগুলো এগুলো সবগুলো শেষ করতে হবে। বিভাগীয় পরীক্ষাগুলো কমপ্লিট করলে এই 3টা জিনিস যদি আপনি শর্ত পূরণ করেন তাহলে আপনি 2 বছর পর আপনার চাকরি পার্মানেন্ট হবে। নাহলে কিন্তু পার্মানেন্ট হবে না, বুঝতে পেরেছেন? এবং বিভাগীয় পরীক্ষার ফার্স্ট পার্টেও কিন্তু আপনাদের সংবিধান পড়তে হবে, সেকেন্ড পার্টেও সংবিধান লাগবে। মানে সংবিধান আপনাদের পিছু ছাড়বে না, মানে সংবিধান আপনাদের পড়তেই হবে, ঠিক আছে? কোনোভাবে বিসিএস তো সংবিধান না পড়ে পার করতে পারবেন না। আর যদি কোনো কারণে সংবিধান কমও পড়েন, পরবর্তীতে কিন্তু আপনাদের সংবিধান আবার পড়তে হবে। মানে বিভাগীয় পরীক্ষা আছে, বিভিন্ন পরীক্ষা আছে, এরপর আবার সিনিয়র স্কেল পরীক্ষা আছে 4 বছর পর। তার মানে পড়াশোনার মধ্যে সবসময় থাকার লাগবে, বুঝতে পেরেছেন? তাহলে আপনারা একটা কাজ করবেন, বাসায় গিয়ে ইয়েতে একটা সংবিধান কিনবেন। আর যদি সংবিধান এই মুহূর্তে না থাকে, আজকে রাত্রের জন্য সলিউশন কি, আপনারা ইয়ে অ্যান্ড্রয়েড ফোন থাকলে অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ স্টোর থেকে সংবিধান নামায় ফেলেন,
বাংলাদেশের সংবিধান নামান, দেখবেন সুন্দর করে বাংলাদেশের সংবিধান আছে, বাংলাদেশ সংবিধান নামান, এগুলো সবসময় পড়বেন, সবসময় রাখবেন সাথে। বুঝতে পেরেছেন? এখন তো আর মনে করেন হার্ড কপিও দরকার নেই, আপনাদের অ্যাপ আছে, অ্যাপ্লিকেশন থেকে সংবিধান নামায় পড়তে হবে। স্যার কনফিডেন্সের বই আছে, ওটা পড়লে হবে না? কিসে হবে না? 47তম পিলির জন্য হবে, 47তম পিলির জন্য হবে, 47তম পিলির জন্য হবে, রিটার্নের জন্য হবে না, ভাইবার জন্য হবে না। সংবিধান বারবার বলতেছেন, আপনি যদি এটা লাইট নিয়ে নেন, অনেকে সংবিধান লাইট নিয়ে নেয়, যে আসলে সংবিধান এত বড়, এটা পড়ে কি হবে, আহ, সংবিধান এতগুলা লাগবে না, এসব করলে কিন্তু আসলে খুবই ডিফিকাল্ট চান্স পাওয়া। এখন সবাই যেটা করে আপনার এটা করতে হবে। আমার তো 153টা অনুচ্ছেদই মুখস্থ। সংবিধান আমি যখন ছিলাম, আমি 153টা অনুচ্ছেদই মুখস্থ করছিলাম। যদি 153টা পরবর্তীতে আসলে প্রয়োজন পড়ে না, সবগুলা সবগুলা আপনাদের মুখস্থ করা এখন প্রয়োজন নাই। তবে স্যার এই 47, বলেন। স্যার এই কনস্টিটিউশন অফ বাংলাদেশ অ্যাপ স্টোরে iOS এটা আছে, এটা কি নামাবো স্যার? এটাই ওইটা? হ্যাঁ, নামাইতে পারেন। আচ্ছা, ক্লিয়ার আপনারা? পেয়েছেন? জি বাকিরা স্যার। কি পেয়েছেন? সংবিধানটা পেয়েছেন অ্যাপ স্টোরে? জি স্যার, নামায় ফেলেছি। স্যার বাকিরা বলেন। স্যার ওই যে আমার স্যার কাছে নাম সহজ ভাষার বাংলাদেশ সংবিধান আরিফ খান, এটা আছে, এটা হ্যাঁ, পড়লে হবে না স্যার? হ্যাঁ, আরিফ খানেরটা পড়লে হবে। সহজ, সহজ কথা সংবিধান না? হ্যাঁ, সহজ ভাষার, সহজ হ্যাঁ, সহজ সহজ ভাষা ভাষায় বাংলাদেশ। সংবিধান। হ্যাঁ, সহজ ভাষা হুম। সংবিধান, এটা পড়তে পারেন। কিন্তু আমি যেটা বলতেছি, আপাতত আপনাদের এসব সহজ ভাষা সংবিধানটাই হবে। কিন্তু আপনারা মূল একটা সাদা বইটা কিনে রাখবেন। সাদা বইটার মধ্যে বাম পাশে বাংলা লেখা থাকে সংবিধানটা, আর ডান পাশে ইংলিশ লেখা থাকে। এটা কিনে নেবেন। সবাই, সবার বাসায় জি স্যার। সংবিধান থাকতে হবে। আচ্ছা, এখন এই 153টা অনুচ্ছেদ তো আপাতত আপনাদেরকে পড়ানো সম্ভব না এই অল্প সময়, যেহেতু 47তম প্রিলির জন্য আমরা ক্র্যাশ কোর্স করতেছি। তো এই ক্ষেত্রে প্রিলির জন্য যে অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ, আমি এই অনুচ্ছেদগুলোর নাম আপনাদেরকে লিখে দিই, নাম্বারগুলো লিখে দিই, এই অনুচ্ছেদগুলো পড়ে নেবেন। বুঝতে পেরেছেন? কি বলেন? জি স্যার। স্যার, তাহলে একটু খাতার মধ্যে সংবিধানের অনুচ্ছেদগুলো লিখেন, কোনগুলো পড়বেন আমি বলে দিচ্ছি। প্রথমে 1 থেকে 7 পড়বেন। ওই 1 থেকে 7, 1 থেকে 7 হচ্ছে কি? প্রজাতন্ত্র। প্রজাতন্ত্রের মধ্যে বাংলাদেশের প্রজাতন্ত্রের নাম, এরপরে রাষ্ট্রের সীমানা, এরপর হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম, এরপর আছে রাষ্ট্রভাষা, 3 নাম্বার আছে রাষ্ট্রভাষা। যেমন 1 নাম্বারে আছে কি? প্রজাতন্ত্রের নাম। 2 নাম্বারে আছে কি? প্রজাতন্ত্রের সীমানা। 2-এর ক। এই যে ক যখন লেখা থাকবে, ক মানে সংশোধনী। এটা প্রথম সংবিধানে ছিল না, পরবর্তীতে এটা যুক্ত করা হয়েছে। 2-এর কতে আছে রাষ্ট্রধর্ম ইসলাম। 3-এ কি আছে? 3-এ আছে রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা। বাংলা। 4 নাম্বারে কি আছে? জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক। এর মধ্যে জাতীয় সঙ্গীত থেকে কি আসতে পারে? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের নাম কি বলেন? আমার সোনার বাংলা। কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে রচনা করেন? 1905 সালে রচনা করেন। জাতীয় সঙ্গীতের, জাতীয় সঙ্গীত কয় চরণ বিশিষ্ট? 10 চরণ 10 বিশিষ্ট। চরণ। আর জাতীয় সঙ্গীত রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে কত চরণ গাওয়া হয়? 4 চরণ গাওয়া হয়। জাতীয় সঙ্গীতের ভিতর থেকে এই জাতীয় প্রশ্ন আসতে পারে। জাতীয় পতাকা, জাতীয় পতাকা থেকে কি প্রশ্ন আসতে পারে? যে জাতীয় পতাকার মাপটা জানতে চাইতে পারে। জাতীয় পতাকার মাপ কি? 10 ইস্টু কত? বলেন দেখি, জানা আছে কারো? 7। 7 না? হয়। এটা হচ্ছে জাতীয় পতাকার সাইজ। এরপরে জাতীয় পতাকা গৃহীত হয় কবে? এটা তো আমি একটু আগেই বললাম, জাতীয় পতাকা গৃহীত হয় 17 জানুয়ারি। আরেকটা হচ্ছে কি? জাতীয় পতাকা এবং পরেরটা কি? জাতীয় প্রতীক। জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক, জাতীয় পতাকা এবং প্রতীক থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে বলেন দেখি? তো শিবনারায়ণ দাস প্রথম মানচিত্র কাম খচিত যেটা আর কি কামরুল স্যার। হাসান, কামরুল হাসান। আর কামরুল হাসান, জি স্যার। আপনাকে যদি ভাইবার বোর্ডে জিজ্ঞাসা করে জাতীয় পতাকা ডিজাইনার কে, আপনার উত্তর দিতে হবে জাতীয় পতাকা ডিজাইনার কামরুল হাসান। আর যদি জিজ্ঞাসা করে জাতীয় পতাকার প্রথম ডিজাইনার কে, সেই ক্ষেত্রে আপনি উত্তর দিবেন, কিন্তু যেটা প্রশ্ন করবে উত্তর দিবেন। জাতীয় পতাকা ডিজাইনার কে বাংলাদেশে বলেন? কামরুল কামরুল হাসান। হাসান। কামরুল হাসান। আর জাতীয় প্রতীকের ডিজাইনার কে? স্যার, কামরুল হাসান। কামরুল জাতীয় হাসানি। প্রতীকের প্রতীকের ডিজাইনারও কামরুল হাসান।
এগুলো ভিতর জি থেকে প্রশ্ন আসতে পারে। চার, 5 নম্বরে কি আছে? 5 নম্বর হচ্ছে বাংলাদেশের রাজধানী। বাংলাদেশের রাজধানী ঢাকা। 6 নম্বর হচ্ছে নাগরিকত্ব। 7 নম্বরটা গুরুত্বপূর্ণ। 7 নম্বর কি? সংবিধানের প্রাধান্য। সংবিধানের প্রাধান্যের মধ্যে এটাই বলা আছে যে সংবিধান সবকিছুর উপরে এবং বাংলাদেশ সংবিধান দ্বারা পরিচালিত হয় এবং সংবিধানের পরিপন্থী যে কোনো আইন বাতিল হিসেবে গণ্য হয়। এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলেন তো? প্রথম প্রথম ভাগটা কি ক্লিয়ার কিনা? প্রথম ভাগে কয়টা অনুচ্ছেদ আছে? 7টা। 1 থেকে 7 কি ক্লিয়ার কিনা বলেন দেখি মোটামুটি। জি স্যার। জি জি। স্যার। এটা কিন্তু আপনাদের সাথে সংবিধান রাখতে হবে। সংবিধান না রাখলে কিন্তু ক্লাসে সব লিখায় পড়ানো শেষ করা যাবে না সংবিধান। দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগ হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টালস অফ স্টেট পলিসি। রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে কোনগুলো পড়বেন আমি বলে দিচ্ছি। 12 নম্বরটা পড়বেন। 12 নম্বরে কি আছে? 12 নম্বর আছে ধর্ম নিরপেক্ষতা। 15 নম্বরটা পড়বেন। 15 নম্বর হচ্ছে মৌলিক প্রয়োজন। মৌলিক মৌলিক প্রয়োজন আছে কত নম্বরে? 15 নম্বর। গ্রামীণ জি উন্নয়ন 16 নম্বর। বাধ্যতামূলক শিক্ষা 17 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ, বাধ্যতামূলক শিক্ষা পড়বেন। এরপরে পড়বেন হচ্ছে 19 নম্বর। 19 নম্বর হচ্ছে সুযোগের সমতা। আপনারা অনুচ্ছেদগুলো নাম্বার লিখে রাখেন, যেগুলো নাম্বার বলছে নাম্বারগুলো লিখে রাখেন। এরপর হচ্ছে 21 নম্বর, নাগরিক এবং সরকারি কর্মচারীদের কর্তব্য। কত নম্বরে আছে? 21 নম্বরে আছে। 22 নম্বর লিখে রাখেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। আর 25 নম্বর হচ্ছে পররাষ্ট্র নীতি। দ্বিতীয় বিভাগ থেকে কয়েকটা পড়বেন। কমাই দিচ্ছি, আপাতত এগুলো পড়েন। লিখে স্যার হলে 22-এর বলেন। পরে 25। হ্যাঁ, 22-এর পর 25। এবার তৃতীয় ভাগ। তৃতীয় ভাগ থেকে কোনগুলো পড়বেন বলে দিচ্ছি। প্রথমে পড়বেন হচ্ছে 27 নম্বর। 27 নম্বর হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা। 27 নম্বর হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা। এরপরে 28 নম্বর, ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, 28 নম্বর। এরপর হচ্ছে 29 নম্বর। 29 নম্বর হচ্ছে সরকারি নিয়োগ নিয়োগ লাভের সুবিধা। সরকারি সুযোগ। নিয়োগ লাভের সমতা কত নম্বরে আছে বলেন? 29 29। নম্বর। আচ্ছা, 28-এর একটা জিনিস বাদ গিয়েছে, 28-এর 2টা পড়বেন। 28-এর 2 নম্বরটা আলাদা ভাবে পড়বেন। 28-এর 2। 28-এর 2 হচ্ছে নারী পুরুষের সমানাধিকার। নারী পুরুষের সমানাধিকার 28-এর 2 আছে, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। নারী পুরুষের সমানাধিকার সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ আছে? এটা হচ্ছে 28-এর 2 আছে। সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা কত নম্বরে আছে বলেন? স্যার 29। স্যার 29 29। নম্বর। 29। এরপরে পড়বেন হচ্ছে 41। 41 হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতা কততে আছে বলেন? 41। 41। এরপরে পড়বেন 44। 44 হচ্ছে মৌলিক অধিকার বলবৎকরণ। মৌলিক অধিকার বলবৎকরণ। আপনার যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তখন আপনি আদালতের দ্বারস্থ হবেন সংবিধানের কোন অনুচ্ছেদের মাধ্যমে বলেন? 44 চল্লিশ। নম্বর। বলেন। 44 নম্বর 44 নম্বর অনুচ্ছেদের অনু মাধ্যমে। মৌলিক অধিকার বলবৎকরণ কত নম্বরে আছে বলেন? 44। 44। 44। এবার হচ্ছে চতুর্থ ভাগ। চতুর্থ ভাগ হচ্ছে আমাদের নির্বাহী বিভাগ। আমরা গত ক্লাসে পড়েছি রাষ্ট্রের প্রধান 3টা ভাগ ভাগ বা বিভাগ বা অঙ্গ। এর মধ্যে একটা হচ্ছে নির্বাহী বিভাগ। চতুর্থ ভাগ শুরু হয় নির্বাহী বিভাগের মাধ্যমে। এর মধ্যে রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শনের ক্ষমতা, রাষ্ট্রপতির পদের মেয়াদ, এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ না। আপাতত যারা সংবিধান এখন পর্যন্ত পড়েন নাই বা সংবিধানের মধ্যে অনেক ল্যাকিংস আছে, তাদের জন্য আপাতত এই চতুর্থ ভাগটা খুব একটা গুরুত্বপূর্ণ বহন করা, মানে খুব একটা গুরুত্বপূর্ণ আর কি ইম্পর্টেন্স রাখে না আর কি। এর মধ্যে আপনারা পড়বেন হচ্ছে 61 নম্বর। 61 নম্বরটা মনে রাখবেন, চতুর্থ বিভাগের 61 নম্বর। এটা হচ্ছে সর্বাধিনায়কতা। সর্বাধিনায়কতা। বাংলাদেশের সর্বাধিনায়ক কে বলেন দেখি? স্যার রাষ্ট্রপতি। রাষ্ট্র রাষ্ট্রপতি। সর্বাধিনায়ক ইংলিশ হচ্ছে কমান্ডার ইন চিফ।
এরপরে 63 নম্বর, 63 নম্বর হচ্ছে যুদ্ধ। যুদ্ধের ঘোষণা কে দিতে পারে বলেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। জাতীয় সংসদ। ঘোষণা দিতে পারে রাষ্ট্রপতি। যুদ্ধের অনুমোদন দেয় জাতীয় সংসদ। অনুমোদন দেয় কে বলেন? জাতীয় সংসদ। জাতীয় জাতীয় সংসদ। জাতীয় সংসদ। আর 64 নম্বরটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেয় কে বলেন দেখি? রাষ্ট্রপতি। 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 আর অ্যাটর্নি জেনারেল থেকে আরেকটা প্রশ্ন আসে, তিনি হচ্ছে বাংলাদেশের প্রধান কি বলেন দেখি? চিফ অফ জাস্টিস। আচ্ছা আচ্ছা। চিফ অফ জাস্টিস কেন হবে? আইন কর্মকর্তা। চিফ জাস্টিস তো প্রধান বিচারপতি, তা আলাদা। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে? ধরেন অপশনে থাকতে পারে অ্যাটর্নি আইনমন্ত্রী, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল বা ডেপুটি গভর্নর। কি হবে বলেন? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল। এরপরে হচ্ছে স্যার, পঞ্চম প্রধান প্রধান মানে ওই যে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি থাকে উনি কি অ্যাটর্নি জেনারেল? না, উনি তো প্রধান বিচারপতি। আচ্ছা আচ্ছা। অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ উকিল। উকিল বুঝছেন? উকিল ও, কি বুঝেন? জি জি জি। আদালতে জি ওকালতি করে না, এ উকিল। আর বিচারপতির কাজ কি? বিচারপতির কাজ হচ্ছে ভার্ডিক্ট দেওয়া, বিচার দেওয়া, মানে বিচারের রায় দেওয়া। জি। তো প্রধান বিচারপতি হচ্ছে বিচারের রায় দেয়, তাহলে অ্যাটর্নি জেনারেল কি বিচারের রায় দিবে না ওকালতি করবে? ওকালতি। ওকালতি। তো সরকারের যে নিয়ে ওকালতি করে তাকেই বলা হয় অ্যাটর্নি জেনারেল। সর্বোচ্চ সর্বোচ্চ যে নিয়ে উকিল, সরকারি সর্বোচ্চ উকিলকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলের নিচে তো অনেকগুলো পদ আছে, যেমন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, অনেকগুলো উকিল আছে। সর্বোচ্চ উকিল কে? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল। ধরেন রাষ্ট্র যদি অনেক গুরুত্বপূর্ণ কোনো একটা মামলা ধরেন লড়াই করে, খুবই গুরুত্বপূর্ণ সর্বোচ্চ কোনো মামলা লড়াই করতেছে, তখন রাষ্ট্রের পক্ষে ওকালতিটা করবে কে বলেন? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল। বুঝতে পেরেছেন অ্যাটর্নি জেনারেল কি? জি। আচ্ছা, এরপরে 77 নম্বর অনুচ্ছেদটা পড়বেন। 77, 77টা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে নেপাল। 77 নম্বর অনুচ্ছেদ কি? নেপাল। এটা পরীক্ষা প্রায় সময় আসে। 77 নম্বরটা পড়বেন, নেপাল। লিখেছেন? জি। জি স্যার। এরপরে জি স্যার। পড়বেন 81 নম্বর। 81 নম্বর হচ্ছে অর্থ বিল, ফাইন্যান্স বিল। 81 নম্বর কি বলেন? অর্থ বিল। অর্থ বিল কত নম্বরে থাকে? 81 নম্বরে। 81। 81। 81 নম্বরে অর্থ বিল। তার মানে অর্থ বিল প্রতি বছরই কিন্তু পাশ করতে হয়, এবং অর্থ বিল পাশ করেছে সংসদ। যে কোনো আইন পাশ করেছে সংসদ। তাহলে এই বছর যেহেতু বাংলাদেশে কোনো সংসদ নেই, তাহলে এই বছর অর্থ বিলটা কিভাবে পাশ হবে দেখি বলেন দেখি, আইডিয়া করে কেউ। গভর্নরের থ্রু। রাষ্ট্রপতি না, কর্তৃক স্যার সংসদ এই যদি না ব্যাপারে। থাকে, সংসদ যদি না থাকে তখন সংসদের কোনো আইন যদি পাশ করতে হয়, এটা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে পাশ করতে হয়, অর্ডিন্যান্সের মাধ্যমে পাশ করতে হয়। তাহলে এবছর অর্থ বিল পাশ হবে না, অর্থ অধ্যাদেশ পাশ হবে। একইভাবে এবছর তাহলে বাজেট পাশ হবে কিভাবে, যেহেতু সংসদ নেই। তাহলে সংসদে বাজেট যেহেতু পাশ হতে পারবে না, এবার রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাজেট পাশ হবে। এগুলো কিন্তু জানতে হবে, এগুলো আস্তে আস্তে জেনে যাবেন। এরপরে 87 নম্বর। 87 নম্বর হচ্ছে বাজেট। বাজেটকে সংবিধানের ভাষায় বলা হয় বার্ষিক আর্থিক বিবৃতি। বার্ষিক জি। আর্থিক বিবৃতি। বুঝতে পেরেছেন? জি জি। স্যার। এবার 93, এই যে এটা গুরুত্বপূর্ণ এবছর খুব, কারণ এবছর অনেকগুলো অধ্যাদেশ পাশ হবে। 93 হচ্ছে অধ্যাদেশ। অধ্যাদেশ জারি করতে পারেন কে বলেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। এখন আমি যদি জিজ্ঞেস করি অধ্যাদেশ কি, তাহলে ওই একই উত্তর। সংবিধান মানে জাতীয় সংসদ যখন বহাল না থাকে, বা জাতীয় সংসদে যখন কোনো অধিবেশন না থাকে, বা জাতীয় সংসদ যদি বিলুপ্ত থাকে, মোট কথা দেশে যদি জাতীয় সংসদ কার্যকর না থাকে, তখন যদি কোনো আইন পাশ করতে হয়, তখন ওই আইনটা কিভাবে পাশ হবে? যেহেতু জাতীয় সংসদ নাই, তখন আইনটা পাশ হবে রাষ্ট্রপতির মাধ্যমে। রাষ্ট্রপতির মাধ্যমে যে আইন পাশ হয়, এটাকেই তখন আইন বলা হয় না, বলা হয় অধ্যাদেশ।
বুঝতে পেরেছেন? স্যার অধিবেশন জিনিসটা কি একটু বলবেন? অধিবেশনকে অ্যাসেম্বলি বলে। এই যে জাতীয় সংসদের ও সদস্যরা আচ্ছা আচ্ছা। যখন বসে একটা বিল উত্থাপন করে, তর্ক বিতর্ক হয়, বিভিন্ন জবাবদিহিতার আওতায় আনা হয়, এটা যে আপনারা টিভিতে দেখেন, ইউটিউবে দেখেন, এই তো এটা অধিবেশন বলা হ্যাঁ হয় ওইটা কি। আচ্ছা। সবাই ক্লিয়ার এ পর্যন্ত? জি। আচ্ছা, এরপর ষষ্ঠ ভাগ হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টটাও পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে বর্তমান অবস্থায়, তবে সুপ্রিম কোর্টের থেকে একটা তথ্য পরীক্ষা এবার আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে বিচারপতিদের অপসারণ করা হয় কিভাবে সুপ্রিম কোর্টের, বলেন দেখি। যদি পরীক্ষায় আসে যে আমাদের যে সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে অপসারণ করা হবে কিভাবে। বিচারপতি, বিচারপতি কি আপনি মানে জাত কথা না তো, বিচারপতি মানে যিনি রায় দেয়। বিচারপতিরা আপনি উল্টা বিচারের আওতায় আনতেছেন, তাহলে বিচারপতিদেরকে অপসারণ করার নিয়মটা কি বলেন দেখি, জানেন নাকি? কারো জানা আছে? না স্যার স্যার। ভুলে গেছি। এটা তো পেপার পড়লেই জানতেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এটা সংবিধানের মধ্যে নেই, তবে পেপার পড়লে আপনি জানতে পারতেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতিদের অপসারণ করা হয়। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বিচারপতিদের অপসারণ করা হয়। এরপর হচ্ছে 117 নম্বর। 117 নম্বর অনুচ্ছেদ কি বলেন দেখি। স্যার অপসরণ মানে কি, মানে পদ থেকে বাতিল করে দিবে নাকি হ্যাঁ, মানে বাতিল বিচার করে দিছে, কার্য মানে হবে সরাই দিছে। তাদেরকে নিয়ে? ও সরাই দিছে, আচ্ছা। রিমুভ। ওকে। স্যার 93 এর পরে কি 117 নম্বর? 117 হ্যাঁ, নং? 93 পরে 117 নম্বর। 117 নম্বর হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল মানে কি বলেন তো? ট্রাইব্যুনাল মানে কি? ট্রাইব্যুনাল মানে হচ্ছে স্পেশাল আদালত। যারা বিসিএস ক্যাডার বা সিভিল সার্ভিসের লোক, তাদেরকে যে আদালতের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করা হয়, এটাকে বলা হয় প্রশাসনিক ট্রাইব্যুনাল। বুঝতে পেরেছেন? এটা সংবিধানের জি। 117 নম্বর অনুচ্ছেদে আছে। সিভিল সার্ভেন্টদেরকে আলাদাভাবে, মনে করেন সাধারণ আদালতে তাদের বিচার কার্য পরিচালনা করা হয় না, তাদের বিচার কার্য যে আদালতে পরিচালনা করা হয় এটার নাম কি বলেন? ট্রাইব্যুনাল। স্যার এটা কি প্রত্যেকটা ট্রাইব্যুনাল। জিনিসের জন্য নতুন করে ট্রাইব্যুনাল হয় নাকি এটা একটা ফিক্সড না আছে না না, ওটা, মানে যখন যা? ট্রাইব্যুনাল বাংলাদেশে দুইটা ট্রাইব্যুনাল আছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল দুইটা আছে। আর আলাদাভাবে, যেমন যুদ্ধাপরাধীদের বিচার, এর জন্য আরেকটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, আইসিটি ট্রাইব্যুনাল, ক্রাইমস ট্রাইব্যুনাল, ওটা আচ্ছা। আলাদা। স্যার বিডিআর বিদ্রোহেরটা কি ওই প্রশাসনিক ট্রাইব্যুনালের আন্ডারেই পড়েছিল? না না, বিষয় বিডিআর যারা সামরিক বাহিনীর সদস্য বা আর্ম ফোর্সের সদস্য বা প্যারামিলিটারি সদস্য, তাদের হচ্ছে মার্শাল ল করা হয়, ওকে। কোর্ট মার্শাল করা হয়, মার্শাল জি। ল না, কোর্ট মার্শাল করা হয়, ওটা আলাদা। আর সেনাবাহিনীর একজন সদস্য, একটা আর্মির মেজর বা ক্যাপ্টেন, তাকে তো আপনার কোর্টে গিয়ে তার ইয়ে হয় না, তার হয় কোর্ট মার্শালের মাধ্যমে, আলাদা। সিভিল সার্ভেন্ট, ওকে স্যার। বিসিএস ক্যাডার, এদের প্রশাসনিক ট্রাইব্যুনালের মাধ্যমে হয়। আর যারা ইয়ে আছে ওদের হয় কিসের মাধ্যমে বলেন? কোর্ট মার্শালের কোর্ট মাধ্যমে। মার্শাল। ওদের নিজস্ব আইন আছে। ধরেন একজন পুলিশ, সে কোনো একটা কারণে একজনকে হত্যা করতে বাধ্য হলো কোনো একটা কারণে। তো এখন তারটা কিন্তু সাধারণ আইনে বিচার হবে না, বুঝতে পেরেছেন? তার বিচারটা হবে স্পেশাল আইনের মাধ্যমে, যে সে কি কারণে করেছে, তার কিছু দায় মুক্তি থাকবে, বুঝতে পেরেছেন, ইত্যাদি বিভিন্ন হিসাব নিকাশ জি। আছে প্রশাসনিক ট্রাইব্যুনালের। তো এদের বিচারটা আলাদা ভাবে করা হয়। আর স্যার সংবিধানে সংসদ দেখবেন, সদস্যদের বিচারক হয়? না না, সংসদ সদস্যদের বিচার প্রশাসনিক ট্রাইব্যুনালে করা হয় না। আর আরেকটা ওকে দেখবেন স্যার। হচ্ছে যে ইয়ে, সংবিধানে বিভিন্ন সময় দেখবেন লাভজনক, লাভজনক পদ। লাভজনক পদ বলতে কি বোঝায়? যেমন আপনি কোনো লাভজনক পদে থাকলে আপনি সংসদ নির্বাচন করতে পারবেন না। যেমন আমি যদি এখন সংসদ নির্বাচন করতে হয়, তাহলে আমার কি করতে হবে, আমার আমার পদ থেকে রেজিগনেশন দিতে হবে। আমি সিভিল সার্ভিস থেকে রেজিগনেশন দিয়ে আমি সংসদ নির্বাচন করতে পারবো, কারণ আমি এখন বর্তমানে একটা লাভজনক পদে আছি। তো লাভজনক পদ থেকে আপনার রেজিগনেশন দিয়ে আপনি যে কোনো সাধারণ নাগরিকদের মতো
মানে বিভিন্ন নির্বাচন করতে পারবেন বা আদালতে যেতে পারবেন ইত্যাদি। তার মানে সংবিধানে যে লাভজনক পদ আছে, লাভজনক পদ থেকে আপনার রেজিগনেশন দিতে হবে। এটা যখন ভিতরে সংবিধানটা পড়বেন তখন আপনি দেখবেন এই জিনিসগুলো আছে। তো লাভজনক পদ আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে 118 নম্বর। 118 নম্বর অনুচ্ছেদটা কি? এর হচ্ছে নির্বাচন নির্বাচন। কমিশন প্রতিষ্ঠা। এটা খুবই গুরুত্বপূর্ণ এবার এবছর পরীক্ষার জন্য নির্বাচন কমিশন। কারণ এবছর নির্বাচন হওয়ার একটা মানে সম্ভাবনা আছে। নির্বাচন কমিশন কত নম্বরে আছে বলেন? 118। 118 নম্বর। 118 নম্বরে। আর নির্বাচন কমিশনের প্রধানকে কি বলা হয় বলেন দেখি? প্রধান সিইসি, নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি। আর টোটাল নির্বাচন কমিশনার কয়জন থাকতে পারে? 5 জন স্যার। 5 জন। মানে 5 জনের বেশি থাকতে পারে না। 5 জনের মধ্যে একজন হবে সিইসি, আর সিইসির সাথে অনধিক 4 জন। বুঝতে পেরেছেন? হুম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা পড়বো 127। 127 কি বলেন দেখি? সিএজি, মহা হিসাব খুব নিয়ন্ত্রণ। নিরীক্ষক ও নিয়ন্ত্রক। মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, এটা হয় অডিট ক্যাডার থেকে। অডিট ক্যাডার থেকে একজন বাংলাদেশের সিএজি হয়। 127 ক্লিয়ার? জি। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে 137। এটা বিসিএস পরীক্ষা অনেকবার আসছে। এটা হচ্ছে পিএসসি প্রতিষ্ঠা, পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা। বিসিএস পরীক্ষা নেয় কোন কমিশন? পিএসসি। পাবলিক পিএসসি। সার্ভিস কমিশন। আমাদের যে এই যে বিভাগীয় পরীক্ষা হবে, এটাও কিন্তু পিএসসি নেবে। তো পিএসসির মাধ্যমে হচ্ছে বিসিএস এ নিয়োগ করা হয়। নিয়োগ না, সরি, সুপারিশ করা হয়। তাহলে পিএসসি কত সংবিধানের অনুচ্ছেদে আছে? 137। 137। 137। এরপরে পড়বেন 141-এর ক। আমি কিন্তু অনেক কমাই দিলাম আপনাদেরকে, বুঝতে পেরেছেন? 141-এর ক হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা। জরুরি অবস্থা ঘোষণা করা হয় সংবিধানের কত অনুচ্ছেদের মাধ্যমে? 141-এর ক। 141। 141-এর ক। 142টা এবার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন করা হয় কত অনুচ্ছেদের মাধ্যমে বলেন? 142। 142। 142। 142। এই হচ্ছে আমাদের সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো এবছর পরীক্ষার জন্য। 153 অনুচ্ছেদের মধ্যে অনেক কম অনুচ্ছেদ লিখাই দিলাম গুরুত্বপূর্ণ। এই এই কয়েকটা স্যার একটা মানে স্কোপ। এখন প্রিলির জন্য লাস্ট মোমেন্টে কি শুধু কোন অনুচ্ছেদে কোন বিষয়বস্তুটা আছে এই এই জিনিসটাই এখন মুখস্থ করে ফেলবো? খালি এটা পড়বেন না, 142 নম্বর অনুচ্ছেদটা পড়বেন। আচ্ছা। এটার বিষয়বস্তুটা পড়তে হবে। বুঝতে পেরেছেন? স্যার অনুচ্ছেদ এবং জি পরিচ্ছেদের স্যার। কর্ম কাজটা কি? বুঝি নাই। স্যার স্যার কর্ম কমিশন সংবিধান। কি আচ্ছা। মানে জেনে? কর্মকমিশন 137। স্যার গঠনের তারিখ স্যার। কর্মকমিশন কবে গঠিত হয় এটা এক্সাক্ট তারিখ এই মুহূর্তে আমার মনে নাই। এটা একটু দেখে নিন। আর কোন প্রশ্ন স্যার আছে? ন্যায়পাল জিনিসটা কি একটু বলবেন, মানে ন্যায়পাল নেপাল, মানেটা কি নেপাল এটা হচ্ছে আসলে? অম্বুডসম্যান। নেপালকে ইংলিশে বলা হয় অম্বুডসম্যান। স্যার নেপাল কি নেপ প্রথমে সুইডেনে গঠিত হয়েছিল? হ্যাঁ, সুইডেনে নেপাল প্রথম। নেপাল আসা হচ্ছে সুইডেনে। নেপালের কাজ কি? নেপালের কাজ হচ্ছে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারী, মন্ত্রী, মিনিস্টার ইত্যাদি আছে, তাদের মানে দুর্নীতি তদন্ত করার দায়িত্ব হচ্ছে নেপালের। যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী, মন্ত্রী, মিনিস্টার, এগুলো এদের দুর্নীতির জন্য যে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি থাকে তাকেই বলা হয় নেপাল। ও স্যার, বুঝতে মানে ওই পেরেছেন? লোকগুলাকে বলা হয়, মানে এখন যদি দুর্নীতি দমন কমিশন এটা কি নেপালের আন্ডারে পড়বে নাকি মানে? নেপাল তো একজন একজন ব্যক্তি। এটা ও কমিশন আচ্ছা একজন আচ্ছা। ব্যক্তি। তো নেপালের ক্ষমতা কত আপনি বুঝতে পারতেছেন? একজন নেপালের, বাংলাদেশে এখন পর্যন্ত নেপাল ছিল না। একজন নেপালের ক্ষমতা তো এটা চিন্তার বাইরে। আপনি যে কোনো মিনিস্টারের তদন্ত করতে পারবেন, যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী তদন্ত করতে পারবেন যদি আপনি চান।
স্যার এটা কি স্যার, মানে কখনো রিক্রুট করা নাই মানে কে হবে বাংলাদেশের না, নেপাল? এটা হয়নি কোনো সময়। বাংলাদেশে কোনো সময় নেপাল স্যার, নিযুক্ত হয়নি। স্যার গেম চেঞ্জার থেকে স্যার আরেকটা, যে স্যার ফাউন্ডেশনের জন্য যে স্যার একটা দেওয়া হলো রেজিস্ট্রেশন করার জন্য, স্যার এটা কি আমরা এখনই, মানে এটার কার্যকর কি স্যার এখনই শুরু হয়ে যাবে নাকি কোনটা? 47-এর পর? কোনটা? স্যার এই যে 20শে এপ্রিল এটার ক্লাস হবে, ওইটা আপনি এখনই ফাউন্ডেশন করতে পারেন। কোর্সের গাইডেন্স। স্যার দেখেন মানে এখন ওটা কি আমরা আমি, এটা এইটাতে অ্যাডমিট হয়ে থাকবো নাকি? তাহলে স্যার ক্লাসগুলো আমরা কিভাবে কন্টিনিউ করবো, কারণ আমরা তো একটাতে অলরেডি এনরোল করছি। ওইটা একটু যে আপনার এই যে রহমত আছে না, রহমত বলতে পারবে, আমি এই ব্যাপারে একটু মানে ক্লাস আনশিওর। হচ্ছে কিছুদিন পরে শুরু হবে, আপনাদের ক্লাস শেষ হলে তখন হচ্ছে রেগুলার ক্লাস শুরু হবে। সমস্যা নেই, আপনারা হ্যাঁ, ওইটা এমনি হলেই ভালো হয়, রেজিস্ট্রেশন কারণ করে রাখতে পারেন। রেজিস্ট্রেশন করে রাখলে আমরা হচ্ছে ওই সেমিনারের দিন আপনাদেরকে হচ্ছে মেসেজ দিয়ে লিংক পাঠিয়ে দিব, জয়েন করেন। আর হচ্ছে যে এমনি রেগুলার ক্লাস শুরু হবে আরো 1-1.5 মাস পর থেকে। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। বাংলাদেশে এই যাবৎকালে একজনই নেপাল ছিল, তাও তিনি কর নেপাল ছিলেন ট্যাক্সের। উনি হচ্ছে খায়রুজ্জামান চৌধুরী। বাংলাদেশে এই যাবৎকালে একজনই ছিল, খায়রুজ্জামান চৌধুরী। উনি ছিলেন নেপাল বাংলাদেশে একমাত্র এনবিআর এর স্যার চেয়ারম্যান উনি কি ছিলেন। মানে এই যে এনবিআর মানে এটা কি হইতে হইলে যেমন মানে উনি যে হয়েছিল উনি কি মানে এনবিআর এর কোনো কর্মকর্তা ছিল ওখান থেকে হয়েছিল নাকি এটা মানে অন্য কোনো ভাবে এটা ইয়া হয়? যে কোনো সিভিল সার্ভেন্টকে করতে পারে সরকার। এটা তো অবশ্যই এনবিআর এর আচ্ছা। চেয়ারম্যান হলে, এমন এনবিআর এর চেয়ারম্যান তো দুনিয়ার সবচেয়ে বড় দুর্নীতিবাজ হতে পারে। তার মানে তাকে যে জি। নেপাল করবে, নেপাল তো অনেক, নেপালের তো একে হচ্ছে প্রথম অনেক আইনজ্ঞ হইতে হবে, আপনার আইন খুব ভালো জানতে হবে। সংবিধান সহ বাংলাদেশের রাষ্ট্রের যে বড় বড় আইনগুলো আছে, এই আইনগুলো সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে, আইনজ্ঞ ব্যক্তি হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে একদম ক্লিন রেকর্ড থাকতে হবে। আপনার বাংলাদেশে একদম ক্লিন রেকর্ডের যদি কোনো ব্যক্তি থাকেন, তাইলে আপনি নেপাল হতে পারবেন। বুঝতে পেরেছেন এ পর্যন্ত? জি স্যার। জি জি স্যার। স্যার। নেপাল সাধারণত এনবিআর থেকে করা হয়, কারণ কি? কারণ এনবিআর মানে এনবিআর তো আসলে মানে সত্যি কথা বলতে অনেস্ট মানুষ পাওয়া খুবই দুষ্কর। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এনবিআর এর মেম্বাররা বা এনবিআর এর যারা সদস্য, তারা হচ্ছে অনেক আইনজ্ঞ থাকে। যেমন তাদের ইনকাম ট্যাক্স, কাস্টমস, ভ্যাট, ব্যাংক, এরপরে ফিনান্সিয়াল অ্যাক্ট, বাজেট, এগুলো ব্যাপারে খুব ভালো তাদের একটা দক্ষ থাকে। এত বছর এনবিআর চাকরি করার পর তাদের একটা খুব ভালো একটা আইডিয়া হয়ে যায়। এই কারণে দেখা যায় তাদের এই একটা দক্ষতা থাকে, যে আইনজ্ঞ আইনজ্ঞ হয় অনেক। তা বাংলাদেশে একমাত্র নেপাল কে ছিলেন যদি আসে, তাহলে খায়রুজ্জামান চৌধুরী উত্তর হবে। এনবিআর এর চেয়ারম্যান ছিলেন। আর কোনো জি প্রশ্ন স্যার। আছে? স্যার, সংবিধানে অনুচ্ছেদ স্যার আর পরিচ্ছেদের পার্থক্যটা কতটুকু? অনুচ্ছেদ আর পরিচ্ছদ স্যার, যেটা ছিল আর কি, মানে প্রত্যেকটা ভাগের মধ্যে আবার পরিচ্ছেদ দেওয়া আর কি। প্রত্যেকটা ভাগ, 11টা ওগুলাকে ভাগ। দফা বলে, দফা এবং উপদফা। এগুলো যেমন আপনার আয় করা আইন পড়লে এগুলাকে বলে জি। সেকশন, সাবসেকশন। এগুলো আইনের বিভিন্ন টার্মিনোলজি, এক এক জায়গায় এক একটা ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে দফা, দফার ভিতর থেকে উপদফা। বুঝতে পেরেছেন? জি স্যার। এগুলা যে স্যার দফাগুলো যেমন, দিলাম, আর্টিকেল গুলো দিলাম, জি, এগুলোর ভিতরে গুলো একটু পড়েন। আর যেটা বুঝবেন না ওটা আমাকে যে হোয়াটসঅ্যাপে নক করে জিজ্ঞাসা করেন, আমি উত্তর দিয়ে দেবো স্যার সবসময়। একটা কিন্তু যে আমি 28, স্যার হ্যাঁ বলেন। জি স্যার স্যার বলেন। ছিটমহল 28। জিনিসটা কি একটু শর্ট করে একটু বলবেন এক মানে এটার একটু। ছিটমহল হচ্ছে একটা দেশের মধ্যে যখন আরেকটা দেশের ভূমি থাকে তখন তাকে ছিটমহল বলে। যেমন ও, এই হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হুম। হচ্ছে ধরেন বাংলাদেশ, আরেকটা দেশ। আমি একটু ধরুন, wait করুন, ইন্ডিয়া, আর ধরেন এটা হচ্ছে বাংলাদেশ। এই লাল যে ডটটা দেখতেছেন, এটা হচ্ছে বাংলাদেশের একটা ভূমি, যেটা ইন্ডিয়া দ্বারা ঘেরাও বা ইন্ডিয়ার ভিতরে পড়েছে, ইন্ডিয়ার অভ্যন্তরে পড়েছে। তা বাংলাদেশের এই ভূমিটা যেহেতু ইন্ডিয়ার অভ্যন্তরে পড়েছে,
এই ভূমিটাকে বলা হয় ছিটমহল, ইংলিশে বলে এনক্লেভ। যেমন বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় ছিটমহল যেটা আছে, এটার নাম হচ্ছে দহগ্রাম, অঙ্গরপোতা, দহগ্রাম ছিটমহল, লালমনিরহাটের। বুঝতে পেরেছেন ছিটমহল কি? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার মানে ওই মানে মেইন সংবিধান হওয়ার পরে যে ছিটমহল গুলা আবিষ্কার হলো বা এরকম কিছু যদি হয়, এটার কারণে কি স্যার মানে সংবিধানের তখন কি আবার চেঞ্জ করতে হয় বা কোনো আবিষ্কার কিছু হবে মানে কেমনে ওইটার ছিটমহল রিলেটেড? থেকে? ছিটমহল আবিষ্কার হবে কেমনে আবার? না মানে ধরেন ওই যে তখনই লাইক আফটার মানে মুক্তিযুদ্ধের পরে যেগুলা হয়েছিল ওইটার কারণে কি স্যার সংবিধানে কোনো চেঞ্জ মানে না, হয়েছিল নাকি আমাদের হয় এটা? সংবিধান তো বলেই আছে বাংলাদেশের সংবিধানটা। আপনি যদি এই জন্য তো সংবিধান পড়তে হবে, আমি বললাম যে দফাগুলো আছে না, এই দফাগুলোর জি। ভিতরে আপনার পড়তে হবে। কারণ বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগের 2 নম্বর অনুচ্ছেদই হচ্ছে প্রজাতন্ত্রের সীমানা। এবং প্রজাতন্ত্রের সীমানা যদি আপনি পড়েন, এটা বলা আছে 1971 সালের 26শে মার্চ এর আগে যে জায়গাটা বাংলাদেশের ছিল ওই জায়গা, এবং খতে বলা যাচ্ছে যে সকল এলাকা পরবর্তীকালে বাংলাদেশের সীমানার অন্তর্ভুক্ত হবে। তার মানে আজকে ধরেন বাংলাদেশের একটা নতুন দ্বীপ, বাংলাদেশের বঙ্গোপসাগরে একটা নতুন দ্বীপ এর উদয় হইল। তো এই দ্বীপটার মালিক কে? বাংলাদেশ। এটা আমাদের সংবিধানে আছে, হ্যাঁ সংবিধানে আছে। কোথায় আছে? সংবিধানের 2য় অনুচ্ছেদের 2 নম্বর আচ্ছা। দফার মধ্যেই আছে যে আগামীতে ভবিষ্যতে যা আসবে সেটা বাংলাদেশ সীমানার অংশভুক্ত হবে। জি স্যার, থ্যাংক ইউ। যেমন 2015 সালে ছিটমহল বিনিময় হয়, ভারতের সাথে বাংলাদেশের 111টা ছিটমহল বিনিময় হয় 2015 সালে। বাংলাদেশ ভারতের অনেকগুলো ছিটমহল দিয়ে দেয়, আবার ভারতও বাংলাদেশের ছিটমহল গুলো বাংলাদেশকে দিয়ে দেয়। এই ছিটমহল গুলা বিনিময় করার ফলে মানুষের তো অনেক সুবিধা লাভ হয়, মানুষের জনজীবন এর অনেক মানে উন্নতি আসে। তবে এই ছিটমহল গুলো দিয়ে দেওয়ার কারণে সংবিধান পরিবর্তন করতে হয়েছে না, কারণ সংবিধানে অলরেডি বলা আছে যে ভবিষ্যতে আরো আসতে পারে এরকম। আর কোনো প্রশ্ন আছে? না স্যার, নেই। আচ্ছা, সংবিধানটা মোটামুটি যে ক্লাসটা করলেন কতটুকু বুঝতে পারলেন একটু বলেন দেখি। কঠিন লাগছে নাকি বেশি? স্যার অনেক ক্ষেত্রে। না স্যার, না স্যার। মানে আপনি যা যা বলেছেন তা মোটামুটি সব বুঝতে পারছি। সংবিধান পড়তে হবে, সংবিধান হাতে নিতে হবে, সংবিধান হাতে নিয়ে দেখতে হবে, পড়তে হবে, তাহলে সংবিধান বুঝবেন। সংবিধানটা মানে একটা ইজি ব্যাপার না, রাষ্ট্র সর্বোচ্চ আইন। সংবিধান তো শুরুতে আমি আমি যখন একদম শুরুতে পড়া শুরু করি আমি তো বুঝতামই না যে সংবিধান জিনিসটা কি। আর এখন সংবিধান আমার কাছে সবচেয়ে ইজি আইন মনে হয়। মানে এখন তো আমি আবার নতুন আইন পড়তেছি, আয়কর আইন, এই অনেক আইন টাইন পড়তে হচ্ছে এখন। সরকারি চাকরি আইন, সার্ভিস রুল, বিধিমালা, কার্যবিধি ইত্যাদি অনেক কিছু পড়তে হয়। তো এখন আমার কাছে মনে হয় সংবিধানটাই সবচেয়ে ইজি। কারণ এটা আমি অনেক পড়ছি, আমার হাতে ছিল, আমি দেখছি, অনেক জায়গা থেকে পড়ছি, মুখস্থ করছি। একটা জিনিসের সাথে আপনার সখ্যতা গড়ে উঠলে তখন এই জিনিসটা ইজি মনে হয়। আর আপনি যদি সবসময় এটাকে কঠিন কঠিন মনে করেন, তাহলে তো অবশ্যই অনেক কঠিন হবে, তখন আপনাকে এটা শিখতে পারবেন না। তো এটাই ব্যাপার। যদি কোনো কিছু না বুঝেন ভিতরে, তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন হোয়াটসঅ্যাপে, আমি সবসময় ফ্রি থাকি না, ফ্রি টাইম থাকলে আমি আপনাদেরকে উত্তরে রিপ্লাই দিয়ে দিব। ঠিক স্যার আছে তাহলে। একটু ওকে স্যার। হ্যাঁ, আর কেউ কারো কোনো স্যার প্রশ্ন আছে? বলেন।